আচ্ছা, এবার আমরা কাশি তো গলা খুসখুস করে, হ্যাঁ, এখনও 100% সুস্থ হয়ে নেই, তবে মোটামুটি সুস্থ বলা যায়। আচ্ছা, আমাদের ভিডিওটা অন হয়ে গেছে, তো আমরা আমাদের ক্লাসে আসি। আমরা গত ক্লাসে সিএসএস এর এই সিলেক্টরগুলো দেখছিলাম, হ্যাঁ, কীভাবে আমরা সিএসএসগুলো সিলেক্ট করতে পারি। তো আজকে আমরা যাব একদম সিএসএস এর বিভিন্ন উদাহরণে, হ্যাঁ, সিএসএস এর বিভিন্ন উদাহরণে যাব, যেমন মার্জিন কি, প্যাডিং কি, বর্ডার, তারপর ফন্ট নিয়ে বিভিন্ন কাজ, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা দেখা শুরু করব, ঠিক আছে। আর এখানে আমি যে সিএসএস ফাইলটা থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের রুটে রাখা আছে, হ্যাঁ। তো সিএসএস কিন্তু সবসময় রুটে থাকে না, যেমন আমরা এসএস ফোল্ডারে সিএসএস নামের একটা ফোল্ডার কিন্তু করে রাখছি, চাইলে আমরা এটাকে ওইখানে বুক করে নিতে পারি, মানে ওইখান থেকে আমরা কাজ করব, ঠিক আছে। এখন কিন্তু এই সিএসএস ফাইল চলে আসছে আমাদের আর একটা ফোল্ডারের ভিতর, তাহলে আমাদের লিঙ্কটা ঠিক করে দিতে হবে, হ্যাঁ, কারণ সিএসএস তো এখন আর রুটে নাই, এই যে খেয়াল করেন এখন কিন্তু আর রুটে নাই। তাহলে আমরা এটা যদি লিঙ্ক করি, এটা আছে এসএসের ভিতরে সিএসএস, তারপর স্ট্যান্ডার্ড সিএসএস, কারণ আমরা তো ফোল্ডার করবো, হ্যাঁ, একটা প্রজেক্টের জন্য একটা ফোল্ডার করবো, এইভাবে এলোমেলোভাবে তো কোনো কিছু ফেলে রাখবো না। সিএসএস ফোল্ডারের ভিতরে আমার আরও সিএসএস ফাইল লাগতে পারে, হ্যাঁ, বিভিন্ন লাইব্রেরি লাগতে পারে, এগুলো আমরা রাখবো। আর যখন জাভাস্ক্রিপ্ট শিখবো তখন এটার মধ্যে জাভাস্ক্রিপ্ট রাখবো। ভিডিওর মধ্যে কিন্তু অলরেডি আমাদের ভিডিও রাখা আছে, ইমেজের মধ্যে ইমেজ রাখা আছে, তারপর অডিওর মধ্যে অডিও রাখা আছে, এরকম করে আমরা গুছিয়ে কাজ করবো, হ্যাঁ। এই হচ্ছে আমাদের স্টাইল ডট সিএসএস ফাইল। আমরা গত ক্লাসে এই উদাহরণগুলো দেখছি, টাইপোগ্রাফি কী সেটাও আমরা দেখলাম, হ্যাঁ, মানে কিছু কোড আগে থেকে করে রাখা, কমন বলা যায়, হ্যাঁ। এই আজকে আমরা মার্জিন আর প্যাডিং জিনিসটা দেখব। মার্জিনের প্যাডিং দেখার জন্য আর আগের যে সিএসএসগুলো আছে এগুলো আমি কেটে দিই, হ্যাঁ, এই যে এইটুক করে কেটে দিই, হ্যাঁ। তো এখানে আমরা কমেন্টের মধ্যে লিখে দিই মার্জিন অ্যান্ড প্যাডিং, আর এগুলো ছিল আমাদের কমন, আমরা এগুলো কেটে দিই, আমাদের দরকার নেই, হ্যাঁ। অথবা আমরা রাখতে পারি, যেমন ধরেন বডিকে দিব, হ্যাঁ, আমাদের বডিকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি বাই ডিফল্ট, বডিকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড কালারের জন্য এই যে ব্যাকগ্রাউন্ড কালার নামেরই আমাদের একটা প্রপার্টি আছে। আজকে আমরা কিন্তু সিএসএস শিখবো, হ্যাঁ, আর আমরা কালার কতভাবে ইউজ করতে পারি সেটা আমরা দেখছি। আমি এটা ব্লু দিলাম আপনাদেরকে জাস্ট একটু দেখানোর জন্য। আচ্ছা, আমরা এটা দিয়ে ওপেন করবো না। এখানে একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম আমি। হ্যাঁ, যখন এই বডি নিয়ে কাজ করতেছি আর কি, তখন কিন্তু সকল বডিতে একই কালার চলে যায়। আমি চাচ্ছি যে বিভিন্ন পেজে বিভিন্নটা বডির কালার আলাদা হয়, সেই ক্ষেত্রে কি? হ্যাঁ, সেক্ষেত্রে আপনি বডির ভিতরে আরেকটা ক্লাস দিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনি বডির ভিতরে কাইন্ডলি একটু দেখাবেন? দেখানোর জন্য ট্রাই করতেছি, কিন্তু আমার ব্রাউজার ওপেন হচ্ছে না এখন। কোনো না কোনো কারণে আমার ব্রাউজারটা ওপেন হচ্ছে না, আমার ওপেন করা দরকার। আচ্ছা, যেহেতু ওপেন হচ্ছে না, তাহলে আমি ফায়ারফক্সটা করবো। একই ব্রাউজার থেকে মিট এবং মানে উদাহরণ দেখানো একটু কঠিন হয়ে যায়, বারবার রিফ্রেশ করে না, মানে ভুলে আচ্ছা, একটু এই যে আমি এটাতে বডি দেওয়ার কারণে এখন আপনি এই সিএসএস ফাইলটা যত জায়গায় ইম্পোর্ট করবেন, হ্যাঁ, তত জায়গায় এরকম হবে। তাহলে এটা চিকিৎসা কি ক্লাস ব্যবহার করা, এটা আমরা শিখছি না। হয় আপনি এখানে একটা ডিরেক্ট ক্লাস ব্যবহার করতে পারেন, হ্যাঁ, ধরেন এই পেজের নাম ইন্ডেক্স, একটা কথার কথা বলতেছি, ইন্ডেক্স বডি, এভাবে ক্যামেল কেজ দিয়ে লিখবেন, তার মানে এটা আমার বডিতে পাইল, ঠিক না, ইন্ডেক্স বডি। তাহলে আমি বডির পরিবর্তে এখানে ক্লাস দেব। এখন কিন্তু আমার একই আউটপুট, কিন্তু পার্থক্য হচ্ছে এখন আর আমি স্টেমেলকে ধরলাম না। এখন যদি আমার আরেকটা পেজ থাকে, ধরেন অ্যাবাউট পেজটাতে আমি যাই, অ্যাবাউট পেজটাতে স্টাইল ডট সিএসএসটা আমি মার্ক করব, তাহলে এখানে আমাকে লিঙ্ক দিতে হবে, কারণ যে আমরা বের হয়ে গেছি, হ্যাঁ, এখান থেকে বের হইতে হবে, বের হয়ে অ্যাসেটসে যেতে হবে, অ্যাসেটস সিএসএস, স্টাইল ডট সিএসএস। এখন যদি আমরা অ্যাবাউটে যাই, পেজেস স্ল্যাশ অ্যাবাউট ডট এসটিএমএল, এখন দেখেন এখানে কিন্তু এই কালারটা পায় নাই, খেয়াল করে দেখুন কেন পায় নাই,
কারণ এখানে তো ওই ক্লাসটা নাই ইন্ডেক্সে। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই সমস্যা? সলিউশনটা বুঝতে পারছেন? জি বুঝতে পেরেছি, ক্লাসটা তো আমি হচ্ছে ঠিক আমার ইন্ডেক্সে গিয়ে দিতে হবে, বডির ভিতরে দিতে হবে। হ্যাঁ, আবার যদি এখন আপনার এখানেও মনে হয় এখানে আবার ক্লাসটা এনে দিয়ে দেন, এই যে এখন দেখেন অ্যাবাউট হয়ে গেছে, ঠিক আছে? এই। তবে এটা এটা গুড প্র্যাকটিস না। গুড প্র্যাকটিসটা হচ্ছে এই ক্লাসটা এখানে ইউজ না করে, হ্যাঁ, আমি ইন্ডেক্সে যাই, অ্যাবাউটটাকে বাদ দিয়ে দিই, অ্যাবাউটের এখন আমার দরকার নেই। এই ক্লাসটাকে এখানে ইউজ করবেন না, ইউজ না করে আমি বডির ভিতরেই মেইন একটা ক্লাস নিয়ে নিতে পারি কন্টেইনার নামে। হ্যাঁ, এইভাবে নিব, মানে একটা কন্টেইনারে তো আমরা সব কিছু রাখি, ঠিক না? কন্টেইনার নামে আগে ডট দিয়ে নিই, তাহলে আমরা সংক্ষিপ্ত বলে আসবে কন্টেইনার। এই কন্টেইনারকে আপনি দিয়ে দেন, এটা সবচেয়ে গুড প্র্যাকটিস হবে। অথবা ওই নামটা দিতে পারতাম, কিন্তু আসলে এটা তো কোনো ইয়ে না, মিনিংফুল নাম হলো না। হ্যাঁ, এটা এখন একটা মিনিংফুল নাম হলো, তার মানে আমি সব কিছু এখন কন্টেইনারের মধ্যে রাখবো। এখন সব কিছু আমি কন্টেইনারের মধ্যে রাখবো, কিন্তু এখানে ডিজাইনটা পাই নাকি? আমি কি ইন্ডেক্সে আসি না? আসি, প্লাস কন্টেইনার, আমি এখানে যাই। আচ্ছা, কন্টেইনারে দিলে আবার এটার ক্ষেত্রে এটা তো ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক না? এই যে দেখেন ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে জায়গায়। এখন ব্যাকগ্রাউন্ড কালার তো আমার নির্দিষ্ট না, মানে ব্যাকগ্রাউন্ড কালার মানে কি? মানে আমার কিছু এলিমেন্ট থাকবে, সেই এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার এইটা হবে। বডি এক জিনিস, আর হচ্ছে কন্টেনারটা হচ্ছে আলাদা জিনিস। এটার ভিতরে যতটুকু কন্টেন্ট থাকবে, কথাটা খেয়াল করেন, ততটুকুই তো ব্যাকগ্রাউন্ড কালার পাবে। ধরেন এখন যদি আমি এখানে একটা একটা পি ট্যাগ নেই, পি ট্যাগের মধ্যে আমি সামান্য কিছু কন্টেন্ট দিই, হ্যাঁ, তাহলে দেখবেন যে এখন আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা শো করছে। যতটুকু যাবে এটার ভিতরে, এখন যতটুকু থাকে ততটুকুই পাবে। এখন যদি আমি এটাকে একটা কাজ করি, এটাকে আরও কিছু কন্টেন্ট দিই, ধরেন লরাইম 2000, অনেক কন্টেন্ট দিলাম, ঠিক আছে? অনেক কন্টেন্ট, তাহলে দেখেন এখন আপনার, হ্যাঁ, আপনার পুরোটা এই যে ব্যাকগ্রাউন্ড কালার আসবে। বাট বডির ক্ষেত্রে হয় কি, এই আমার ইয়ের সামনে, আমার ব্রাউজারের উইন্ডোতে যতটুকু জায়গা দেখা যায় ততটুকুই হচ্ছে বডি, কিন্তু কন্টেনার হচ্ছে এর ভিতরে একটা ছোট্ট একটা এলিমেন্ট, ঠিক আছে? ওই এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার বলছি আমি। তো ব্যাকগ্রাউন্ড আমার যদি কন্টেন্ট না থাকে, ব্যাকগ্রাউন্ড আসবে কোত্থেকে? হ্যাঁ, আমি বললাম যে তাল গাছের পিছনে কি যেন বলে, ধরেন একটা মানুষ দাঁড়ায় আছে, তাল গাছের পিছনে মিস্টার রহিম দাঁড়ায় আছে। তো তাল গাছ যদি মানে না থাকে, তাহলে রহিম আসবে কোত্থেকে? ঠিক না? মেন উপাদানে তো নাই, এটার ব্যাকগ্রাউন্ড আসবে কোত্থেকে? এটারই তো অস্তিত্ব নেই। হ্যাঁ, এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যখন ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে কাজ করবো তখন এটা খুব কাজে লাগবে। হ্যাঁ, একটা অস্তিত্ব তো থাকতে হবে, এখানে তো কিচ্ছু নাই, কোনো এলিমেন্ট নেই, ব্যাকগ্রাউন্ড কালার কোত্থেকে আসে না। বাট আমরা যদি বডিতে দেই, তাহলে এটা আমাদের উইন্ডোতে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা নিয়ে সে পাবে। লজিকটা কি বুঝতে পারছেন? এই জন্য বডিকে সরাসরি অনেকে বডিকে দিয়ে দেয়। এই ক্ষেত্রে আপনি আরেকটা চতুরতা করতে পারেন, এখানে একটা স্টাইল ট্যাগ নিয়ে দিতে পারেন, কারণ এটা তো শুধু আমাদের এই ফাইলে পাবে, ইন্টারনাল সিএস, ঠিক না? এইখানে যদি আমরা আমার সাথে একটু কথা বলেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতেছেন। জি এখন বুঝতেছি। জি ভাইয়া, জি ভাইয়া বুঝতে পারছি। আমি যদি এখানে বডি ট্যাগ ধরি, তাহলে কিন্তু আমার ওই রিস্কটা থাকে না। হ্যাঁ, এখান থেকে আমি বডিকে ধরতে পারি। অথবা আপনি আরেকটা করতে পারেন, এখানে ইনলাইন দিতে পারেন, যদি ইনলাইন সিএসএস ইউজ করা খুব বাজে প্র্যাকটিস, ঠিক আছে? এখান থেকে আপনি স্টাইল দিয়ে দিতে পারেন। এটুকু কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? এখান জি থেকে ভাইয়া ব্যাকগ্রাউন্ড কালার বুঝতেছি। ব্লু জি দিয়ে, বুঝতেছি। এখন আর আমার অন্যটার উপরে ইফেক্ট করবে না। নর্মালি এখন আর আমার অন্য কারো উপরে যতগুলো ফাইলে থাকুক করবে না, কারণ এটা তো ইনলাইন। আরও ভালো হবে আপনি যদি ইন্টারনাল ইউজ করেন, যেটা খুশি। আজকে আমরা এটা রাখলাম, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা এই কন্টেনারটা নিছি, তো কন্টেনারটা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? ভাইয়া কন্টেনারটা কি গুড প্র্যাকটিস কন্টেনারটা বলা নাকি যায় স্টাইলটা? না, না, কন্টেনার গুড প্র্যাকটিস এটাই আমরা বলি। তবে বডিকে অনেকে অনেক কালার দেয়, বডিকে কেউ কেউ আছে ব্যাকগ্রাউন্ড ইমেজও দেয়, এগুলো আমরা পরে দেখবো, ইমেজটা আমরা পরে ওকে, দেখবো। হ্যাঁ, আচ্ছা এখন গুড প্র্যাকটিস আসলে এখানে দুইটা জিনিস ম্যাটার করে। একটা হচ্ছে আপনি যদি ক্লায়েন্টের জন্য তৈরি করেন, তাহলে আপনি বডিতে দিতে পারেন, হ্যাঁ। আবার থিম ফরেস্ট আপনাদেরকে মনে হয় প্রথম ক্লাসে আমি জিনিসটা দেখাইছি, ওই যে যেখানে আমরা টেমপ্লেট বিক্রি করতে পারি চাইলে, হ্যাঁ, সেখানকার জি আবার কিছু ভাইয়া। রুলস থাকে। সেটা রুলস হচ্ছে কি, আপনি ইনলাইন সিএসএস লিখতে পারবেন না। হুম, ও, এই ওইটার একটা ব্যাপার থাকে। তবে ইনলাইন সিএসএস এর মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা ব্যবহার করা যায়, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজটা ব্যবহার করা যায়, অনলি ব্যাকগ্রাউন্ড ইমেজ।
আর কোনো ইনলাইন সিএসএস ব্যবহার করা যাবে না। তো সেই ক্ষেত্রে একটা বাধার বিপত্তি হতে পারে। যাক, এগুলো অ্যাডভান্স অপশন। হ্যাঁ, আপনারা আপাতত এখানে সরাসরি স্টাইল ফেলে লিখে দিতে পারেন, অথবা এটার মধ্যে একটা ক্লাস বসায় নিয়ে ওইখানে দিতে পারেন। হ্যাঁ, যেভাবে খুশি আপনি আপাতত কাজ করতে পারেন। তবে এটা মাথায় রাখেন, এটার একটা লিমিটেশন বা এটা কোনো কোনো ক্ষেত্রে বাধা আসে। আচ্ছা, আমরা এখন মার্জিন প্যাডিং দেখবো। হ্যাঁ, তা আমি কন্টেনার নামে যেটা নিচ্ছি সেটাকে এখানে আমি কাজ করব, এটা নিয়ে কাজ করব। হ্যাঁ, আমি কন্টেনারের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি ব্লু, কিন্তু সেটার কোনো অস্তিত্ব নেই, দেখা যাচ্ছে না। বাট আমি যদি এটার একটা উইড এবং হাইট দিই তাহলে দেখতে পাবো। কারণ উইড এবং হাইট দিলে তো আমি এটার জন্য একটা নির্দিষ্ট জায়গা করে ফেললাম। হ্যাঁ, আমি উইড দিলাম, উইড মানে হচ্ছে বাম থেকে ডান। হ্যাঁ, উইড দিয়ে দিলাম 500 পিক্সেল, এটা সিএসএস এর একটা প্রপার্টি, যা লিখে যাবো মনে রাখবেন। হ্যাঁ, 500 পিক্সেল উইড, লেফট থেকে রাইট। হ্যাঁ, কিন্তু কোনো হাইট নেই, এখন এটার অস্তিত্ব দেখা যাবে না। আমি এটার এখন একটা হাইট দিয়ে দিব, আমি এটার একটা হাইট দিয়ে দিলাম ধরেন 400 পিক্সেল, একটু কম দিই। হ্যাঁ, এখন আমরা এটার অস্তিত্ব দেখতে পাবো। এই যে দেখেন উইড এবং হাইট 500 পিক্সেল, আর এখানে আছে 400 পিক্সেল। আর এই অংশটুকুর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এই, কারণ এখন কন্টেনারের একটা অস্তিত্ব আছে, এতক্ষণ কিন্তু অস্তিত্ব ছিল না, তাই এটার ওই যে ব্লু কালারটা দেখা যায়নি। এই হচ্ছে আমার কন্টেনার অস্তিত্ব। তো এখন আমরা শিখবো মার্জিন আর প্যাডিং কি। এটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি আবার রিপিট করতেছি, মোস্ট ইম্পর্টেন্ট। যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো পরবর্তীতে আপনি কনসেপ্ট ক্লিয়ার হতে পারবেন না, এগুলো আমি বারবার রিপিট করি। হ্যাঁ, এবার আসেন আমরা এটার উপর একটা মার্জিন। আরেকটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে গিয়ে সিএসএস এ কি আমরা করতে পারি না, যে লেখাটাকে বোল্ড করতে পারি না? এইগুলো তো আসতেছি অবশ্যই, লেখার স্টাইলটা, স্টাইল সব কিছু করতে পারবো। আমরা ফন্ট নিয়ে একটু পরে কাজ করবো। হ্যাঁ, আচ্ছা, সব করা যাবে, সব সিএসএস এ সব কিছু করা যাবে। আচ্ছা, হাইট দিলাম, এবার আমরা মার্জিন দেখবো। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট যেটা মার্জিন। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট, এই যে দেখেন আমি মার্জিন দিলাম, মার্জিন দিয়ে আমি এখানে দিলাম 20 পিক্সেল। এখন দেখেন একটু আলোচনা করবো, এটা অনেকে আপনারা কমন সেন্স থেকে বুঝতে পারেন। এই যে দেখেন 20 পিক্সেল করে চলে আসছে, চারপাশে আছে, বাকিটুকু আমরা দেখতেছি না। আমরা যদি ইন্সপেক্ট করি তাহলে কিছুটা চিত্র দেখতে পারবো। এই যে এটাতে ক্লিক করলাম, ক্লিক করে যদি এটার উপরে দেখেন চারপাশে 20 পিক্সেল করে আছে, খেয়াল করে দেখেন, আছে না? হ্যাঁ, চলে আসছে ডিপ কন্টেনার 500 500, আর চারপাশে আছে 20 পিক্সেল করে। সে জায়গা ছেড়ে দিছে, খেয়াল করবেন, সে 20 পিক্সেল করে জায়গা ছেড়ে দিছে কিন্তু, ঠিক আছে? সে কিন্তু চারপাশে 20 পিক্সেল করে জায়গা ছেড়ে দিছে। যেভাবে আমরা স্কুলে যখন হোমওয়ার্ক করতাম, অথবা কোনো যে হাতের লেখা লেখা, হ্যাঁ, এরকম দেখতাম, তখন আমরা কী করতাম, একটা পেপারসের এই পাশে একটা ওই যে মার্জিন বা রুলার বলি যেটা দিয়ে, এইভাবে ধরে টান দিয়ে আমরা একটু জায়গা বাদ দিয়ে তারপর লেখা শুরু করতাম না? মনে আছে আপনাদের স্কুলের কথা? জি ভাইয়া, মনে সেটা আছে। হচ্ছে আমরা মার্জিন দিতাম, মা বলে দিত যে এখানে মার্জিন দিই, তাহলে লেখা সুন্দর দেখা যাবে। এটা সেই মার্জিন, ঠিক আছে? তো মার্জিনটা আমরা চারপাশেই দিতে পারি আমাদের প্রয়োজন অনুসারে। হ্যাঁ, আমরা চারপাশে মার্জিন দিতে পারি। যদি আমরা শুধু মার্জিন লিখি তাহলে এটা চারপাশে পাইছি, খেয়াল করে দেখেন, এগুলো একটু খেয়াল করুন। এই যে যদি আমরা শুধু মার্জিন লিখি তাহলে সে চারপাশে পাই। এখান থেকে যদি আমরা খেয়াল করি, এই যে দেখেন, হ্যাঁ, আমরা এটাকে এই যেখানে তীর চিহ্নের মতো আছে, আমরা এটাকে যদি বড় করি তাহলে লেখা আছে মার্জিন টপ 20 পিক্সেল, মার্জিন রাইট 20 পিক্সেল, মার্জিন বটম 20 পিক্সেল, মার্জিন লেফট 20 পিক্সেল। তার মানে আমরা যদি মার্জিন কথাটা লিখি তাহলে টপ রাইট বটম লেফট। টপ কোনটা? এইটা। বটম হচ্ছে এইটা। এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। যদি আমরা শুধু মার্জিন লিখি তাহলে সে অটোমেটিক চারটা জিনিসকে বুঝে নেয়। কথাটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আর আমরা চাইলে এটাকে স্পেসিফিক করে দিতে পারি যে না, আমার শুধু জি, টপে দরকার, আমার শুধু টপে দরকার মার্জিন টপ। এখন দেখবেন কি হয়, এখন দেখেন এই যে লেফটে পায় নাই, আমরা যদি এই যে মাউস এটার উপর নিয়ে দেখেন, এখন শুধু টপে আছে, এই যে এখন কিন্তু আর চারপাশে নাই। আমরা যদি নিচের দিকে যাই দেখবো যে নাই, হ্যাঁ, শুধু টপে আছে। হ্যাঁ, এখন যদি আমরা পেজটা একটু রিফ্রেশ করি তাহলে আমরা একটু ভালোভাবে দেখতে পারবো। এই যে দেখেন এখন মার্জিন টপ, এখন কিন্তু আর ওই যে তীর চিহ্নটা নাই, অনেকগুলো ভ্যালু একসাথে নেই, সরাসরি মার্জিন টপ। একইভাবে আমরা মার্জিন লেফটটা দেখতে পারি। হ্যাঁ, মার্জিন লেফট যেটা আমরা স্কুলে করতাম, ঠিক না? এই যে মার্জিনটা শুধু লেফটে আছে, এখন আর টপে নাই। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন মার্জিন নিয়ে। না ভাইয়া, কোশ্চেন নাই, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন আমরা আরো অ্যাডভান্স কিছু জিনিস দেখব, যে লেখার সময় যাতে আমরা শর্টকাট ইউজ করতে পারি। হ্যাঁ, মার্জিন লেফট আছে, আপনি কিন্তু একসাথে একটার পর একটা এইভাবে 4টা পর্যন্ত লিখতে পারেন। হ্যাঁ,
ধরুন আমি এইভাবে টপ দিলাম এখন 50 পিক্সেল। আপনি এইভাবেও কিন্তু লিখতে পারেন। তাহলে আমাদের টপে পাবে আর লেফটে পাবে। এই যে টপে পাইছে 50 পিক্সেল, লেফটে পাইছে 20 পিক্সেল, যা দিছি তাই পাইছি। ঠিক আছে, আমরা এভাবে চারটা লিখতে পারি। এরপর হচ্ছে মার্জিন বটম, এটা দিলাম 30 পিক্সেল। তারপর হচ্ছে মার্জিন রাইট দিলাম 50 পিক্সেল। এখন আমরা আউটপুটটা দেব। এই যে দেখেন, এই যে যেখানে যা দিছি, যতটুকু দিছি ততটুকুই পাইছি। এটা কি বুঝতে পারতেছেন? এভাবে আমরা চারভাবে লিখতে পারি। হ্যাঁ, আমি এটাকে এখন একটু কমেন্ট করব। কমেন্ট করে আমি এখন দেখব যে আমরা আরেকভাবে চারটা ভ্যালু দিতে পারি। আমরা সরাসরি মার্জিন লিখব। হ্যাঁ, মার্জিন লিখে আমরা এখন চারটা ভ্যালু একসাথে লিখতে পারি। একটু আগে কি লিখছিলাম আমরা? লেফটে দিচ্ছি 20 পিক্সেল। তো এখানে যখন আমরা লিখবো তখন শুরুতে চারটা ভ্যালু একসাথে লিখবো ডানে বামে। হ্যাঁ, ডান দিকে প্রথম ভ্যালুটা পায় উপরে, ঘড়ির কাটার মতো। খেয়াল করেন, 12টা বাজে এখানে না? কথা বলেন মাঝে মাঝে। হ্যাঁ, জি এখানে তো ভাইয়া। 12টা বাজে। প্রথম হচ্ছে ঘড়ির কাটার মতো উপরের দিকে থাকে, প্রথমটা পাবে টপ। তারপর টিক করে চলে আসবে এইখানে, এই পাশে আসলে কি রাইট। রাইট। তারপরে পাবে বটম, তারপরে Right. পাবে তারপর লেফট। লেফট। লেফট, তারপর বটম হ্যাঁ, লেফট। চারটা ভ্যালু পাবে। তাহলে আমরা প্রথমটা দিলাম 20 পিক্সেল, এটা পাইছে কই? টপে। তারপরেরটা পাবে রাইটে দিলাম 30 রাইটে। পিক্সেল। তারপরেরটা পাবে বটমে দিলাম বটমে। 50 পিক্সেল। তারপরেরটা পাবে লেফটে আবার দিলাম 200 পিক্সেল, একদম অনেক বেশি দিলাম। হ্যাঁ, এখন এই একটা লেখার মধ্যেই আমাদের এই অনেকগুলো লেখার পরিবর্তে, এতটুকু লেখার পরিবর্তে আমরা এইটুকুই লিখতে পারি। দেখেন, এই যে দেখেন output। দেখতেছেন? এই যে এখন হলুদ হয়ে আসছে। হ্যাঁ, দেখেন এখানে 200 পিক্সেল, যেখানে যা দিছি তা পাইছে। পাইছে। এভাবে আমরা লিখতে পারি। আবার আমরা অনেক সময় প্রয়োজন হয় যে এমন একটা কন্ডিশন আসলো যে আমার টপে এবং বটমে সমান, এবং লেফটে এবং রাইটে সমান। কথাটা কি বুঝতে পারছেন? উপরে এবং নিচে এই দুই দিকে আমার মার্জিনটা সমান, এবং ডানে এবং বামে মার্জিনটা সমান। এরকম কিন্তু সিচুয়েশন আসতে পারে। তার জন্য আমরা কি করব? পরের লাইনে আবার যাই। এগুলো কমেন্ট করে রাখছি কেন? আপনারা যাতে প্র্যাকটিস করতে সুবিধা পান। আবার আমরা শুধু মার্জিনটাকে লিখব। মার্জিনটাকে লিখে আমরা দুইটা ভ্যালু দিব। হ্যাঁ, ধরেন আমি উপরে নিচে দিলাম 50 পিক্সেল আর ডানা বামে দিলাম 100 পিক্সেল। মানে প্রথম ভ্যালুটা ওই ঘড়ির কাটার মতো উপরে নিচে, প্রথম ভ্যালুটা উপরে নিচে, দ্বিতীয় ভ্যালুটা পাবে ডানে বামে। এই যে দেখেন, এখন কিন্তু উপরে নিচে সেম থাকে। এই যে দেখেন, ডানে বামে এটা দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, ডানে বামে সমান, উপরে নিচে সমান। প্রথম ভ্যালুটা পাবে উপরে নিচে, দ্বিতীয় ভ্যালুটা পাবে ডানে বামে। এখন আপনাদের মধ্যে আরেকটা কনফিউশন থাকতে পারে যে আমার তিন দিকে দরকার, আরেক দিকে দরকার নেই। আমি একটা প্রশ্ন করে নেই এই ফাঁকে। এইটা শেষ করে নিই, আপনি লাইনে থাকেন, অফ করেন। হ্যাঁ, এখন আপনার কাছে মনে হইতে পারে যে আমি তো ঠিক আছে চারটা নিলাম, কিন্তু আমি কোনো একটা ভ্যালু চাই না, আমার তিনটা দরকার। এটা সিম্পল লজিক, যেটাতে দরকার না সেখানে জিরো রেখে দিবেন, শেষ। কথাটাকে বুঝতে পারছেন? জি ভাইয়া। যেটাতে দরকার নাই সেটাতে জিরো রেখে দিবেন। জিরো রাখলে ওটা তাহলে আর ওইখানে কোনো মার্জিন পাবে না, ওখানে জিরো হ্যাঁ, থাকে। এখন ধরেন আপনার এরকম একটা কন্ডিশন আসলো যে আপনার লেফট এবং রাইটে দরকার, টপ এবং বটমে দরকার নেই। তাহলে আমরা তো জানি প্রথম ভ্যালুটা টপ এবং বটম, আমরা এটাকে জিরো করে দিলাম। তাহলে 0 পিক্সেল আর 100 পিক্সেল। এটাকে এমনি তো মার্জিন এক্স এবং মার্জিন ওয়াই দিয়েও আমরা করতে পারি। এক্স অক্ষ মানে কি? লেফট থেকে রাইট। Right. আর ওয়াই অক্ষ যেটা আমরা গ্রাফ অঙ্কতে করছি, উপর থেকে নিচে যেটা। উপর থেকে নিচে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এটা মনে রাখবেন, এটা কাজে লাগে। হ্যাঁ, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সেভাবে দেওয়া যায়, কিন্তু আমরা ওইটুক পর্যন্ত এখন আর যাচ্ছি মানে না। হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল যেভাবে আমরা কি করি, হ্যাঁ, ভার্টিক্যালটা হচ্ছে এক্স আর হরিজন্টালটা হচ্ছে এক্স ওয়াই। আর ওয়াই। না, হরিজন্টাল হচ্ছে এক্স এবং ভার্টিক্যালটা হচ্ছে ওয়াই। আচ্ছা, হ্যাঁ বিকাশ ভাই আপনি বলেন। হ্যাঁ, না এই আপনি দুইটা ভ্যালু লিখলেন তো, মানে দুইটা ভ্যালু দিলে মিন করবে যে প্রথমটা উপর এবং নিচে, এবং দ্বিতীয়টা মিন করবে বাম থেকে বাম এবং বাম ডান। পাশে এবং ডান এটাই পাশে। কি? হ্যাঁ, এটাই। যদি দুইটা দেই তাহলে ও রিড করে নেবে এটা, রাইট? হ্যাঁ, এটা লিখতে পারি। ওকে। আর আরেকটা কথা আছে, ওনাকে জয়েন করার পর বলি, আপনারা একটু ট্রাই করবেন আগে আগে জয়েন করবেন। কারণ আপনার দেরি করলে আমারও দেরি হয়। ক্লাস কিন্তু এভাবে কম কম করে করলে মানে আমাদের কোর্স অনেক লম্বা হয়ে যাবে। ঠিক আছে, তখন দেখা যাবে শেষ মুহূর্তে আমার শিডিউলও গরমিল হয়ে যায়। শিডিউলও গরমিল কি, অফিস থেকে কিন্তু একটা টার্গেট থাকে যে ওই সময় গিয়ে ওনার এটা ওই সপ্তাহের মধ্যে শেষ হবে।
তখন আবার নতুন ব্যাচ ক্রিয়েট হয়ে যায়। আমি তো 3টার বেশি ব্যাচ নিতে পারি না, হ্যাঁ, কারণ আমার তো জব, আমি তো এই 9টার ব্যাচ ছাড়া আমি আর অন্য টাইমে ব্যাচ করতে পারি না। সপ্তাহ যেত 6 দিন, আপনাদের 2 দিন করে ক্লাস, হ্যাঁ, এরকম শেষ মুহূর্তে আমি হিজিবিজি অবস্থা পড়ে গেছিলাম। তাই আপনারা একটু আগে আগে জয়েন করেন, আমাদের কিন্তু মানে ক্লাস শেষ করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা মার্জিনটা দেখে ফেলছি। এবার আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, প্যাডিং। মার্জিনের মতোই প্যাডিং, একই জিনিস, কিন্তু সূক্ষ্ম একটা পার্থক্য আছে, হ্যাঁ, ওই পার্থক্যটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এবার আমরা প্যাডিংটা একটু দেখব, হ্যাঁ, এবার আমরা প্যাডিংটা একটু দেখব। আচ্ছা, এইটাতে একটা কাজ করি, এইটাকে সরাসরি আমরা প্যাডিং লিখি কিছু একটু সময়ের জন্য, দেখি কোনো চেঞ্জ আসে কিনা। দেখেন কোনো চেঞ্জই আসে নাই, কেন? আমি তো প্যাডিং দিছি, প্যাডিং পায় নাই কেন? পায় না, ঠিক আছে? ভাইয়া এই দুইটার মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? একটা হচ্ছে জায়গা ছেড়ে দিয়ে আসে, আরেকটা হচ্ছে জায়গা রেখে দিয়ে আসে। এই কথাটা মাথায় রেখে, হ্যাঁ, এই কথাটা একটু মানে মাথায় ভাইয়া রাখবেন। বুঝলাম না ভাইয়া আসলে বিষয়টা। এটা পরে বুঝবেন, আমি তো আগে দিয়ে কথা বলে ফেলছি। একটা জায়গা ছেড়ে দিয়ে আসে, আরেকটা জায়গা রেখে দিয়ে রেখে আসে। দিয়ে রেখে দিয়ে এই আমরা কন্টেনারের ভিতর আরেকটা চাইল্ড ডিপ নিই, হ্যাঁ, আরেকটা ডিপ নিই চাইল্ড, বা এর পাশেও নিতে পারতাম, ভুল করতেছি বারবার, আমার ওইভাবে লিখতে ভালো লাগে না, যেভাবে লিখে অভ্যাস সেভাবে লিখি চাইল্ড। আচ্ছা, এখন চাইল্ডটাকেও আমরা ধরবো, এটার ভিতরে চাইলে আমরা কন্টেন্ট দিতে পারি, কারণ আমরা জানি ভিতরে যদি কন্টেন্ট না থাকে তাহলে কি আউটপুট আসবে? কোত্থেকে আসবে আউটপুট? কিছু তো লিখতে হবে ভিতরে, হ্যাঁ। তা আমরা ভিতরে কিছু লিখবো না, না লিখে এটার মধ্যে এরকম ব্যাকগ্রাউন্ড কালার হাইট উইড, আচ্ছা, এটা তো আমি নিচে নিয়ে নিতে পারি, কারণ আমার ওইখানে স্টার্ট, আচ্ছা, এই যে এখানে আমার ইয়ে করা না করা, হ্যাঁ। তো আমি চাইল্ড ক্লাসটাকে এখান থেকে আমি কিছু মার্জিন প্যাডিং দিয়ে নিব, হ্যাঁ, এখান থেকে কিছু কপি করে আনতে পারি। এই যে এগুলো শেখা হলে বাকি থাকবে লেআউট, মোস্ট ইম্পর্টেন্ট লেআউট, তারপর হচ্ছে অ্যাডভান্স কিছু ইস্যু। তো এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু লাল করে দিই, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। রেড করে দিলাম, আর এটা 200 দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এর ভিতরে এখন আমার এই যে এখানে আমার একটা এটার ভিতরে আমার একটা এরিয়া চলে আসছে, হ্যাঁ। তো যখন আমরা কোনো একটা ডিপের ভিতর কোনো কিছু শুরু করবো, তখন তো আমার এই যে স্ক্রিনও কী হয়, লেখা শুরু করলে এখান থেকে লেখা শুরু হয় না? তো এখন যেহেতু কন্টেনারের ভিতর আসি, হ্যাঁ, কন্টেনারের ভিতর চাই, তাই সে এখান থেকে জায়গা শুরু করছে। আশা করি এইটুকু নিয়ে কারোর মধ্যে কনফিউশন আসবে না। তাহলে এখানে কন্টেনারের ভিতরে আরেকটা চাইল্ড ডিপ, হ্যাঁ, সিএসএসের দিকে খেয়াল করেন, তাহলে আর এইচটিএমএলের দিকে, এই যে আমাদের কন্টেনারের ভিতরে একটা চাইল্ড ডিপ। এখন আমি এটাকে একটু মার্জিন দেব, আমি এখন এটাকে একটু মার্জিন দেব, আমি দিলাম মার্জিন 30 পিক্সেল, হ্যাঁ। তাহলে দেখেন কোনো পরিবর্তন আসে কিনা, এই যে এই পাশে চলে আসছে। আর উপরের দিকে মার্জিনটা তো চারপাশে পাওয়ার কথা, উপরের দিকটা আমরা দেখতেছি না, আমরা একটু ইন্সপেক্ট করি, আমরা দেখে দেখে ক্লিয়ার হয়ে সব কিছু। এই যে দেখেন মার্জিনের এরিয়াটা সে চারপাশে নিয়ে নিচ্ছে, হ্যাঁ। এখানে আরেকটা ইস্যু আমাদেরকে একটু ভোগাবে, এটা হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্সটা আপাতত আমি কমেন্ট করে রাখি, ঠিক আছে, আমি এটাকে একটু কমেন্ট করে রাখি। এই দেখেন আমার এটার মার্জিন পেয়েছে চারপাশে এইটুকু এরিয়া নিয়ে, খেয়াল করছেন? এই এটা এইটুকু জায়গা নিচ্ছে। এখন একইভাবে যদি আমি এটাকে প্যাডিং করে দিই, মার্জিনের জায়গাটা জাস্ট প্যাডিং করে দিলাম, তাহলে কি হয় দেখেন। এখন আর একটু ক্লিয়ার বুঝতে পারবেন, আমি এটাকে প্যাডিং করে দিচ্ছি, প্যাডিং করে দেওয়ার পর খেয়াল করে দেখেন এটা কি ভিতরে নিয়েছেন এখন জায়গাটা, এই যে লালটা খেয়াল করেন, বক্সের সাইজটি বড় করে দিচ্ছি, খেয়াল করে দেখেন বক্সের সাইজ হয়ে গেছে এখন 260x260, খেয়াল করেন উপরে লেখা আসছে ডিপ চাইল্ড, এই যে এখানে লেখাটা দেখেন 260x260, কারণ আমার মেইন বক্সটা হচ্ছে যে দেখেন এটা হচ্ছে মেইন বক্স, এতটুক থেকে এতটুক পর্যন্ত 200, আর আমি যে চারপাশে 30 করে দিচ্ছি, সে কি করছে এইদিকে 30 এইদিকে 30 হয়ে গেছে কত 60, তাহলে 60 260 হয়ে গেছে, হাইটও 60 হয়ে গেছে 260, উইডও 260 হয়ে গেছে। তাহলে প্যাডিংটা হয় কি, মার্জিনটা কি করবে? মার্জিন প্যাডিং যা দিবে এটা প্যাডিংটা সে যোগ করে নেয়, হ্যাঁ। খেয়াল করে দেখেন এখানে একটু সিম্পলি খেয়াল করেন, আমি যখন মার্জিন দিছি তখন সে কি করছে, এই পাশ থেকে জায়গাটা সেরে চলে গেছে না,
হ্যাঁ, ওটা তো জায়গাটা খালি রেখে গেছিল। হ্যাঁ, যেটা একটু আগে আমি বলছিলাম যে মার্জিন জায়গা ছেড়ে দেয় আর প্যাডিং আমি এখন দুইটাই দিছি। এই যে এখন খেয়াল করেন মার্জিন কি করছে, জায়গা ছেড়ে দিয়ে আসছে আর প্যাডিং জায়গা রেখে দিয়ে আসছে। আমি মার্জিন এখন আছে মার্জিনে, সরি আমি প্যাডিংটাকে একটু ক্লোজ করি, প্যাডিংটা কমেন্ট করলাম। এখন দেখেন এই যে মার্জিন আমার জায়গা ছেড়ে দিয়ে আসছে না, হ্যাঁ, মার্জিন আচ্ছা জায়গা। আমার মতো কি বুঝলাম, এটা যদি আমার মতো ব্যাখ্যা করি, অর্থাৎ মার্জিনের ক্ষেত্রে আমি যদি 300 × 300 পিক্সেল নেই, আহ, উপরে নিচে ডানে বামে, মানে আমি মার্জিন নেওয়ার পরেই 300 + 300 থাকবে। আর যদি প্যাডিং নেই, তাহলে যতটুকু আমি পিক্সেল নিব অতটুকু অ্যাড হবে ওই ওই এরিয়ার সাথে। হ্যাঁ, এটা এটা হচ্ছে মনে রাখার জন্য স্বাভাবিক ব্যাপার আর কি, বাট মেন কথাটা হচ্ছে আমি যখন মার্জিন দিব তখন সে জায়গাটা ছেড়ে দিয়ে চলে আসে। এই যে খেয়াল করেন এখন কি আমি বাম পাশে একটা খালি জায়গা পাচ্ছি না, এই যে এই একটাই জি ভাইয়া। একটাই মনে রাখেন আপাতত, হ্যাঁ একটাই মনে রাখেন বাম পাশে, যেহেতু আর চারপাশে যদি কন্টেন্ট থাকতো, কন্টেন্ট বলতে অন্যান্য প্যারাগ্রাফ ট্যারাগ্রাফ থাকতো, তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারতাম। এখন দেখেন মার্জিনে আমার জায়গাটা ছেড়ে চলে আসছে, হ্যাঁ, এবং এরিয়াটা কতটুকু পর্যন্ত, এইটুকু পর্যন্ত, আসলে কিন্তু এরিয়াটা এইটুকু পর্যন্ত, এইটুকু পর্যন্ত না, এই যে জি ভাইয়া। আমার মাউসটা খেয়াল করেন, হ্যাঁ এরিয়াটা কিন্তু মূলত আছে এইটুকু পর্যন্ত, খুব দেখেন, এই যে দেখেন এইটুকু পর্যন্ত, ঠিক আছে না এরিয়াটা, এই যে চাইল্ডের এরিয়াটা, হ্যাঁ। কিন্তু আমি যদি প্যাডিং দিই তাহলে সেটা অতটুকু পর্যন্ত বিস্তৃত হয়ে যাবে, অতটুকু পর্যন্ত বিস্তৃত হবে, মানে আসলে কি এটা জায়গাটা এখানে ছিল না, লজিকটা খেয়াল করেন, চাইল্ড ডিভের জায়গাটা কিন্তু এখান থেকে শুরু, হ্যাঁ, চাইল্ড ডিভের জায়গাটা এখান থেকে শুরু, সে কি করছে এখান থেকে সরে এখানে চলে আসছে, জায়গাটা ছেড়ে দিয়ে আসছে মার্জিনে, হ্যাঁ ছেড়ে দিয়ে চলে এসছে। ছেড়ে দিয়ে চলে আসছে। আর আমি যদি এখন প্যাডিংটাকে আনকমেন্ট করি, এখন এখন আছে প্যাডিং, হ্যাঁ এখন দেখেন সে কি করছে এতটুকু পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে, কারণ সে এখন আর জায়গা ছেড়ে দিয়ে আসবে না, হ্যাঁ ধরেন মানে ওই জায়গাটা সহ অ্যাড হয়ে গেছে জায়গাটা। হ্যাঁ জায়গাটা সহ অ্যাড হয়ে গেছে, এটি হচ্ছে প্যাডিং। তাহলে মার্জিন আর প্যাডিং এর মধ্যে এই হচ্ছে পার্থক্য। আমি যদি জায়গা ছেড়ে দিয়ে আসতে চাই তাহলে আমি মার্জিন দেব, আর যদি জায়গাটা রেখে দিয়ে আসতে চাই তাহলে প্যাডিং দেব, ঠিক আছে, আমি জায়গাটা রেখে দেব। জি ভাইয়া। এখন আমি বক্স সাইজিংটা একটু ওপেন করি, বক্স সাইজিংটা ওপেন করার পর দেখেন এটা ছোট হয়ে গেছে, এখন কিন্তু আমার 200, খেয়াল করছেন এখন আছে 200, জি ভাইয়া। 200 × 200। আর বক্স সাইজিংটা আমি যদি কমেন্ট করি তাহলে দেখবেন 260 × 260, 260 টাকা। হ্যাঁ। এখন প্রশ্ন আসতে পারে না তাহলে বক্স সাইজিংটা কি, ক্লিয়ার কনসেপ্টের জন্য জি ভাইয়া। বক্স সাইজিংটা হচ্ছে যে তুমি মার্জিন দাও প্যাডিং দিয়ে যা খুশি করো, তোমার যতটুকু এরিয়া দিছি তুমি এর থেকে এক পা আগাইবে না, 200 করে দিছি, 200-র ভিতরে তুমি তোমার মার্জিন প্যাডিং কন্ট্রোল করবে, তুমি মাতাব্বরি করবে না, কথাটা বুঝছেন? মানে 200 পিক্সেলের বেশি কম আমরা করতে পারবো না, হ্যাঁ ওই বক্স 200 এর সাইজিং মধ্যেই বর্ডার আমাদের বক্স, থাকতে হবে। হ্যাঁ এখন আরেকটু ক্লিয়ার হবে, আমি এর ভিতরে এবার অরিজিনালি একটু কন্টেন্ট দিই, আমি সামান্য 30 লাইনের একটু কন্টেন্ট দিলাম, এখন দেখেন এই যে এখন বক্স সাইজিং কি করা আছে, বর্ডার বক্স করা আছে না, আমি দেখতে পাচ্ছি কন্টেন্ট মনে একটু বেশি দিয়ে ফেলছি, একটু বেশি দিলে উদাহরণটা কারণ মাত্র 200 পিক্সেল তো বুঝে যাবে না। আচ্ছা এখন কি বক্স সাইজিং কি দেওয়া আছে, কমেন্ট করা আছে, জি ভাইয়া, এখন এটা আমার কমেন্ট করা। কমেন্ট করা, এখন কিন্তু আমার এরিয়া আছে 260, এখন আমার এরিয়া আছে প্যাডিং দিয়ে আমরা গল্প করতেছি, প্যাডিংটা ইম্পর্টেন্ট, হ্যাঁ মার্জিন প্যাডিং দুইটা ইম্পর্টেন্ট। এখন আমার এরিয়া আছে 260, ঠিক আছে, এই যে দেখেন এখন আমার লেখাটাকে একটু ভিতরে আছে না, খেয়াল করে জি দেখেন ভাইয়া, তো, ভিতরে লেখাটা একটু মানে ভিতরে, মার্জিং এর ভিতরে চলে এসছে। হ্যাঁ, এইখানে আরেকটা লজিক খেয়াল করুন, আমরা যখন কোনো কিছুতে প্যাডিং দিব, হ্যাঁ তখন সে কি করে মূলত তার ভিতরে যে কন্টেন্টগুলো আছে ভিতরে এই যে HTML এ আসে, হ্যাঁ HTML আসে, তার ভিতরে যা কিছু আছে এই ডিবের ভিতরে যতগুলো প্যারাগ্রাফ থাকুক H1 যা খুশি অনেক কিছু থাকতে পারে, সে সব কিছুকে কি করে ওই অত পিক্সেল ভিতরের দিকে পুশ করে, সে এখানে দেখেন তার কন্টেন্টগুলোকে ভিতরের দিকে পুশ করে দিছে 30%, 30 পিক্সেল জায়গা ভিতরে পুশ করে দিছে, ঠিক আছে, এটা হচ্ছে মেইনলি প্যাডিং, ঠিক আছে। আর এখন এখন আমি একটু মার্জিনটাকে ওপেন করি, এখন আপনি মার্জিনটাকে ওপেন করি, বিভিন্নভাবে দেখাচ্ছি কনসেপ্টটা ক্লিয়ার যে যেভাবে ধরতে পারে, ঠিক আছে। এখন দেখেন এই যে আমার কি লেখা কি পুশ হচ্ছে, এখন কিন্তু আমার এই যে খেয়াল করে দেখেন একদম আমার পাশে লেগে আছে না লেখাটা, হ্যাঁ,
লেখা লাগে স্যার এটা তো আমার মার্জিন, তাহলে মার্জিনে আবার রিপিট করতেছি, সে কিন্তু জায়গা ছেড়ে চলে আসে, আর প্যাডিংয়ে কি করে, সে জায়গাটা ধরে রাখে এবং তার ভিতরে যে কন্টেন্টগুলো আছে এগুলোকে ভিতরের দিকে চাপায় ঢুকায় দেয়, ঠিক আছে, ভিতরের দিকে পুশ করে। ভিতরের দিকে পুশ করে। এবার আমরা আবার প্যাডিংয়ে যাই, আমাদের প্যাডিংটাই বেশি দরকার, ঠিক আছে। এই যে এখন এই ক্ষেত্রে আমরা বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে দিই, তার অর্থ হচ্ছে কি, এখন বক্স সাইজিং বর্ডার বক্স নাই মানে এই জায়গাটা হচ্ছে 260 পিক্সেল, খেয়াল করে দেখেন এই জায়গাটা আছে 260 পিক্সেল, খেয়াল করে দেখেন উপরে, হ্যাঁ। আমরা যখন বক্স সাইজিং বর্ডার বক্স দিব, ঠিক আছে, তখন আমার বাড়তি এরিয়া সে নিতে পারবে না, এই যে দেখেন 200, সে বাড়তি এরিয়া ছেড়ে দিয়ে আসতে হবে আমার জন্য, সে বাড়তি এরিয়া নিতে পারবে না। তাহলে কি কি সুবিধা হয়, আমরা যখন পরবর্তীতে কাজ করবো তখন আমরা এই জিনিসটা বুঝতে পারবো। পরবর্তী কোন সময়, যখন আমরা লেআউট ডিজাইন করবো, খুব আবার রিপিট করতেছি, যখন আমরা লেআউট ডিজাইন করবো, হ্যাঁ, লেআউট ডিজাইন করবো, এইখানে একটা থাকবে, এইখানে আর একটা ডিপ থাকবে, হ্যাঁ, এইখানে একটা ডিপ থাকবে, এখানে একটা ডিপ থাকবে, মাঝখানে একটা ছবি থাকতে পারে, তখন আমাদের এই বক্স সাইজিং বর্ডার বক্সটা খুব কাজে দিবে। কেন, ধরেন আমার এইখানে জায়গাটা আছে, আপনারা জানেন এখানে আমার জায়গা আছে কিন্তু 500 পিক্সেল, মনে আছে প্রথমে আমি নিয়েছিলাম 500 বাই 400, হ্যাঁ, 500 তো আপনি 500-র মধ্যে আপনি 2 টাকা ধরাইতে পারেন কত করে, আমি এটাকে 200 দিছি না, আচ্ছা এটাকে আমি 250 করে দিই, তাহলে বুঝতে পারবো, তার মানে আমার এটার ভিতর জায়গা হবে কয়টা, 2টা। 2টা। তো আমার যদি এরকম প্যাডিং ট্যাডিং ইউজ তো করা লাগবে, ঠিক না, মার্জিন প্যাডিং আমার ইউজ করা লাগবে, মার্জিন প্যাডিং ইউজ করার কারণে কোনোভাবে যদি আমার এটার আয়তন বেড়ে যায়, তাহলে কি 2টা এটার ভিতর ধরবে, আমার মানে বাইরে চলে যাবে না, অংশ বাইরে চলে যাবে। বাইরে চলে যাবে, তার মানে কি এটাকে একটা সমস্যা না। আমি তো গুনে রাখছি আমার এটা 500 পিক্সেল, তাই আমি কি করলাম, আমি এটাকে ইয়ে করে দিলাম, 250 ভাগ করে দিলাম, তো এর মধ্যে আমি প্যাডিং ব্যবহার করতে পারি। আবার কোনো কোনো ক্ষেত্রে মনে আছে আমরা যে বলছিলাম যে পি ট্যাগ, H1 ট্যাগ, LI, UL এদের নিজস্ব ছোট ছোট কিছু মার্জিন প্যাডিং থাকে, সেগুলো একটু যদি পাওয়া যায় তাহলে কি হলো ব্যাপারটা, আলটিমেটলি আমার ডিবের সাইজ নষ্ট হয়ে গেল, এটা হয়ে গেল ধরেন কোনো একটা কারণে 290, এটা হয়ে গেল 295, আমার কি লেআউট তখন সুন্দর দেখা যাবে, সুন্দর দেখা যাবে না। লেআউটটা তো নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে, এই জন্য আমার বক্স সাইজিংটা ইউজ করতে হবে। আমি এখন একই সাথে যদি কথা বলে ফেলছি তাহলে আমি বক্স সাইজিংটা দেখাই, এটাকে আমি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করা মানে কি, এখন আমার কন্টেনারের ভিতর 2টা ডিপ আছে না, হ্যাঁ, কন্টেনারের 2টা ভিতর 2টা ডিপ আছে, এই যে হ্যাঁ। দেখেন এই যে 2টা ডিপ, আমি এখন এই 2টাকে কাছাকাছি করে দিই, উপরে নিচে আছে না, এখন একটা নিচে আরেকটা, হ্যাঁ, কারণ একটা ব্লক নিচে। লেভেল এলিমেন্ট তো, হ্যাঁ, আমার এই যে চাইল্ড এটা তো ব্লক লেভেল এলিমেন্ট না, ডিপ তো, হ্যাঁ, এই যে এইটা একটা ডিপ, সে একটা ব্লক লেভেল এলিমেন্ট, সে একটা ব্লক লেভেল এলিমেন্ট। আমরা ফ্লেক্স বক্স এখনো শিখি নাই, হ্যাঁ, পরবর্তীতে শিখবো। এখান থেকে শুধু একটু দেখে নেন যে লেফট থেকে রাইটে কোনো কিছুকে নিতে হলে এটা ডিসপ্লে ফ্লেক্স করে দিতে হয়, হ্যাঁ, ডিসপ্লে যখন আমরা ফ্লেক্স বলবো তখন কি হবে, ওর ভিতরের মানে কন্টেনারের ভিতরে বা যেটাকে ফ্লেক্স করব, আমরা এখন এটাকে ফ্লেক্স করছি না, এর ভিতরে যতগুলো কন্টেন্ট থাকবে সবগুলো বাম থেকে ডানের দিকে চলে যাবে, এই যে দেখেন, তার মানে আমার কি জায়গা হয়েছে না সুন্দর মতো, বাম থেকে ডানে চলে আসছে, এবং এখানে কিন্তু 2টা ডিপ, একটা কালার চেঞ্জ করে দাও। একটা কালার চেঞ্জ করতে গেলে আসলে এখানে তো 2টা চাইল্ড দিছি, এটাকে আমি চাইল্ড 2 করে দেবো, আপনার কথা রক্ষা করলাম, হ্যাঁ, তাহলে আমি ওইটাকে একটু ডুপ্লিকেট করবো, সেম রাখবো, শুধু কালারটা আলাদা হবে, হ্যাঁ। আচ্ছা এই যে দেখেন এই জায়গায় মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আছে, ট্রিকি একটা ব্যাপার, আমি এটাকেও চাইল্ডে রাখবো, হ্যাঁ, কিন্তু আমি আপনি বলছেন না শুধু কালারটা, আমি কালারটাকে কেটে নিয়ে যাই, আর এই তুমি এখানে আমি আরেকটা ইয়ে বানাবো, প্লাস চাইল্ড ব্যাকগ্রাউন্ড কালার বিসি, ঠিক না, চাইল্ড বিসি, এটা কি বুঝতেছেন নাকি বুঝেন নাই, জি ভাইয়া বুঝতে। child BC। এখন কি করব, এইখানে ব্যাকগ্রাউন্ড কালারটা রেখে দেব, এটা কি ভালো হয় না, এখন আমি চাইল্ড বিসিটা বা চাইল্ড বি ব্যাকগ্রাউন্ড কালার, সরি চাইল্ড ব্যাকগ্রাউন্ড কালার রেড, এটা রেড রাখছি না, তাই এটা দিলাম জি রেড। ভাইয়া। এরকম আমরা তো কয়েকটা বানাই নিব ব্যাকগ্রাউন্ড কালারের জন্য, ঠিক না, এখন আমরা এটা রাখতেছি চাইল্ড ব্যাকগ্রাউন্ড রেড, আর আরেকটা এরকম ক্লাস বানায় নিই, হ্যাঁ, তাহলে এখন তো ছোট্ট একটা খুব বাজে একটা উদাহরণ দেখাচ্ছি, স্লাইড ব্যাকগ্রাউন্ড ব্লু, এটা ব্লু দিই, হ্যাঁ, না ওইটা তো ব্লু আছে, ব্লু দেওয়া যাবে না, গ্রিন দিই, জি, তাহলে আমরা এটাকেও গ্রিন করে দিলাম, তাহলে এই ক্লাস আমি যত জায়গায় ব্যবহার করব আমার একটা ব্যাকগ্রাউন্ড গ্রিন হয়ে যাবে, হ্যাঁ, এই যে গ্রিন, এইখানে এটা ইউজ করলাম,
বুঝতে পারছেন নাকি কঠিন মনে হয়েছে? না ভাইয়া, ক্লিয়ার। এই যে এখন আমি কি করতে ধরছিলাম খেয়াল করেন, আমি এটাকে আরেকটা বানাইতে চাইছিলাম, ঠিক না? যে চাইল্ড 2 দিয়ে, তাহলে আমার কি হলো, এগুলো তো কমন, এগুলো তো আমার লাগতেছে। আমার দুইটা ব্যাকগ্রাউন্ড কালার আমি দুই জায়গা থেকে নিয়ে নিছি। এটা হচ্ছে গুড প্র্যাকটিস, ঠিক আছে? পাশাপাশি এখন এখানে দিয়ে দিতে পারেন, যেখানে ব্যাকগ্রাউন্ড কালার যদি গ্রিন থাকে তাহলে ফন্টের কালারটা হোয়াইট থাকবে, অথবা ফন্টের কালারটা ধরেন ব্লু না ব্লু, হ্যাঁ ব্লু থাকবে। আর এটা যদি রেড থাকে তাহলে ফন্টের কালারটা, হ্যাঁ ফন্টের কালারটা হোয়াইট দিলাম। হোয়াইট কি এফএফএফ এরকম দেখেছি, এটাতে তো ফন্ট আছে, হ্যাঁ দুইটাতে ফন্ট আছে। এটা খুবই বাজে দেখা যাচ্ছে, ঠিক না? ওটা ইয়েলো দেন। কালার মেসিংটা আমার খুব বাজে। যিনি বলছেন ওনার কালার সেন্স খুব ভালো, ঠিক আছে? এখন আমরা মেন যে জায়গাটা আছি, যে লেআউট ডিজাইনে, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট। এখন দেখেন এটা বাম থেকে ডানে আসছে, আমরা যদি এখন বক্স সাইজিংটা তুলে দিই তাহলে দেখবেন যে কি বক্স সাইজিং কই, বক্স সাইজিং আমরা করছি এখানে। এখন আমরা প্যাডিং ইউজ করছি, হ্যাঁ আমাদের এটা সম্ভবত সাইজ বড় করে গেছে আমরা একটু ওই যে প্যারি এর যে অ্যাড করে নিচ্ছে জায়গাটা আবার 250 ইন্টু 260 260, হ্যাঁ আর এটা আছে 250 ইন্টু 260। আচ্ছা এখানে প্যাডিং আছে, দেখে আমরা মার্জিনটাকে একসাথে একটু ওপেন করি। এই যে এখন এটা ভিতরের দিকে চলে আসছে, এটা ঠিক আছে, গুড। ভিতরের দিকে আমার একটা প্রশ্ন ছিল আনিস ভাই, হ্যাঁ বলেন বলেন। সেটা হচ্ছে যে আমরা যে ওয়ার্ডে বা অন্য জায়গাতে আমরা ইনডেন্টিং করি না, যে বাম দিকে কতটুকু মার্জিন হবে, ওই ওই যদি প্যাডিং ইউজ না করে ওইটা কেউ প্র্যাকটিস করে কিনা, যে কতটুকু প্যাডিং এর মতো করে মার্জিনটাকে ফিক্স করে নিতে পারা যায় কি? হ্যাঁ পারা যায়। আচ্ছা এখানে ওকে। বক্স সাইজিং বর্ডার বক্সটা আমরা আরেকটু ভালো উদাহরণ দিয়ে দেখতেছি, তাহলে আমরা আরো কয়েকটা ক্রিয়েট করে দিচ্ছি, তখন আমরা বুঝতে পারবো যে এটা আমাদের কতটুকু হেল্প করে। এই হচ্ছে আমাদের প্যাডিংটা পাইছে শুধুমাত্র, না 250 বাই 260, এখানে পাইছি 250 বাই 260। এটা কেন হলো, 260 কেন আসলো? দশ কোথ থেকে পাইছি? আচ্ছা এই যে দেখেন হাইটটা পাইছি, হ্যাঁ খেয়াল করে দেখেন এখানে 200, এটাকে আমি 250 করে দিই করছি, তাহলে আমাদের হিসাবটা রাখতে সহজ হবে। দুইটি 250 বাই 250। এখন দেখেন এটা আছে 250 বাই 310, উপরে নিচে বাড়ছে, হ্যাঁ আর এটা হচ্ছে 250 বাই 310। এবার আমরা আসল উদাহরণটা দেখব। আমি এখানে ভুল করছি, এখানে আমি ফ্লেক্স দিয়ে আমি ফ্লেক্স র্যাপ করি নাই, হ্যাঁ ফ্লেক্স র্যাপ বলতে একটা যে ব্যাপার আছে সেটা আমি করি নাই ভুল করে, এই জন্য আমি উদাহরণটা ভালোভাবে দেখাতে পারি না। এখন খেয়াল করে দেখেন, এখন পারবেন। এই যে দেখেন ভেঙে গেছে উপরেরটা, ওই যে আমি যে ফ্লেক্স করছিলাম এটা দেখেন নিচে নেমে গেছে, ঠিক আছে? কারণ এটাতে এখন আর মূলত 250 নাই, আমি তো 500 পিক্সেল না জায়গা, আমার তো এটা 500 পিক্সেল জায়গা, ওইটা আমি ফ্লেক্স র্যাপটা দিয়ে নিয়ে করে। এখন অলরেডি এটা আছে 310 বাই 310, খেয়াল করছেন 310 বাই 310, তো আমার এখানে জায়গায় তো আছে 500, আমি দুইটাকে কিভাবে ধরাবো? এটা নিচে নেমে চলে আসছে, এটা মানে কন্টেন্টের বাইরে চলে গেছে। হ্যাঁ বাইরে চলে গেছে। কন্টেন্টের বাইরে যাওয়া যাবে না, যেহেতু আমার এটা র্যাপ এখানে ইয়ে করা, মানে কন্টেনারের ভিতরেই আছে, সে বাইরে না যায়, সে কী করছে তখন নিচে জায়গা ছেড়ে দিছে, ঠিক আছে? হ্যাঁ যেহেতু আমাদের একটা ফ্লেক্স র্যাপ করা আছে, এটা ফ্লেক্স বোঝাও একটু দরকার ছিল এটার জন্য। আচ্ছা আমরা ফ্লট দিয়ে দেখবো একটু পরে, হ্যাঁ এখন আমি যদি বক্স সাইজিং বর্ডার বক্সটা দিই, দেখি কোনো পরিবর্তন আসে কিনা, খেয়াল করছেন 250-এর বাইরে আর জায়গা নেয় নেই, এই জন্য আমরা উপরে সবসময় কী করবো, বক্স সাইজিং বর্ডার বক্স দিব, তখন সে কী করবে যে আমার বক্সের মেন যে কন্টেন্ট উইড এবং হাইটটা দেওয়া থাকবে, মেন যে উইড এবং হাইট এটা ভাঙবে না, তার মানে আমার লেআউট এখন আর পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখানে 30 পিক্সেল আছে, আমি একটু বাড়ায় দেখি 50 করলাম, দেখেন সে কন্টেন্টকে ভিতরে ধাক্কায় পাঠায় দিচ্ছে, বাট মূল যে 250 আছে আমার, দেখেন এটা কিন্তু আমার কোনোভাবে আর চেঞ্জ হচ্ছে না। আর যদি শুধু আমি এটাকে তুলে দেই একটা বার,
যে বক্স সাইজিং বর্ডার বক্স, এই লেখাটাকে শুধু যদি একটু হাইড করি তাহলে দেখবেন একদম ভিজি ভিজি অবস্থা, কারণ অলরেডি এটা 350/350 হচ্ছে, 50-50 100 আর 250। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই বলেন তো? জি জি জি। জি বক্স ভাইয়া। বেশি হওয়ার কারণে ও নিচে নিচে মানে জায়গা নিচে ছেড়ে গিয়ে দিচ্ছে। জায়গাটাই করে। হ্যাঁ, নিচ থেকে জায়গাটা নিয়ে করে দিচ্ছে। তাহলে আমরা এর পাশাপাশি ডিসপ্লে টেক্সটটা দেখলাম। হ্যাঁ, আমরা ডিসপ্লে টেক্সটটা কাজ করে, এটা হচ্ছে কন্টেনার এবং আইটেমের উপর ভিত্তি করে আমরা যেটা। আচ্ছা, আমার একটা ছোট প্রশ্ন ছিল আনিস ভাই। হ্যাঁ বলো। ওই আমরা যে দুইটা বক্সিং নিলাম, হ্যাঁ, ওটা পাশাপাশি ডানে বসলো, এটা কি অটোমেটিক্যালি ডানে বসে নাকি উপরে নিচেও বসতে পারে? আমি তো এই জন্য ডিসপ্লে ফ্লেক্সটা ইউজ করলাম, বাম থেকে যেন ডানা যায়। কারণ আচ্ছা এটা এখনো আবার বলতেছি, ডিসপ্লে ফ্লেক্স মানে হচ্ছে কন্টেনার এবং আইটেম। খেয়াল করবেন বাংলা ভাষাটা, হ্যাঁ, মেইন আবিধানিক অর্থটা খেয়াল করবেন, কন্টেনার এবং আইটেমের মধ্যে কাজ করে। কন্টেনার কি? কন্টেনার যে আমরা টিভিতে বা বিভিন্ন জায়গায় দেখি না, অথবা বিভিন্ন গোডাউনে আমরা কন্টেনার দেখি না, কন্টেইনার, হ্যাঁ, মানে একটা পাত্র, এর ভিতরে যতগুলো জিনিস থাকবে অতগুলো আইটেম। হ্যাঁ, এই যে দেখ, এটা একটা আইটেম, এই কন্টেনারের জন্য এটা একটা আইটেম, এটা একটা আইটেম, ঠিক আছে? এটা হচ্ছে কন্টেনার। এখন আমি এটা নামেই দিচ্ছি কন্টেনার, এটা হচ্ছে মিনিংফুল দেওয়া। আপনি এটাকে কন্টেনার না বলে আপনি দিতে পারেন, মনে করেন যে আব্দুল রহিম, তাহলে এখানে আব্দুল রহিমটা হচ্ছে একটা কন্টেনার, কারণ যেহেতু এর ভিতরে অনেকগুলো জিনিস আছে, তাহলে এটা হচ্ছে আমার মেন পাত্রটা, হ্যাঁ, কন্টেনারটা, আর এটা হচ্ছে আমার আইটেম। তো ফ্লেক্সটা কাজ করে কন্টেনার এবং আইটেমের উপর। খুব খেয়াল করবেন, ফ্লেক্স যদি না বুঝেন আপনি সামনের দিকে আগাইতে পারবেন না, আপনি সামনের দিকে আগাইতে পারবেন না। লেআউট ডিজাইন না করতে পারলে ওয়েবসাইট বানাবেন কেমন? খালি উপরে নিচে লিখে যাবেন। আমি আবার রিপিট করতেছি, মার্জিন এবং প্যাডিংটা বুঝলেন। মার্জিন হচ্ছে জায়গা ছেড়ে দিয়ে আসে, প্যাডিং জায়গা ছেড়ে দিয়ে আসে না, কথা শেষ। অনেকভাবে উদাহরণ দেখাইছি। ও প্যাডিং এর ক্ষেত্রে আরেকটা কথা বলার আছে, সেম মার্জিনের মতো আপনি 4টা ভ্যালু ব্যবহার করতে পারেন, প্যাডিং টপ, প্যাডিং উইথ, এগুলোর মতো মার্জিনের মতো সেম সেম 2টা ভ্যালু ব্যবহার করতে পারেন, সেম সব কিছু। বুঝতে পারছেন? প্যাডিং প্যাডিং এবং জি ভাইয়া। মার্জিন আপনি সেম ভাবে ব্যবহার জি। করতে পারেন। মার্জিন যেমন টপ আছে, প্যাডিং টপ। মার্জিনে যেমন আমরা 2টা ভ্যালু ইউজ করছি, প্যাডিং এইভাবে আপনি 2টা ভ্যালু ইউজ করে টপ বটম এবং লেফট রাইট ইউজ করতে পারেন। তো এখন যেটা আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লের অনেকগুলো প্রপার্টি থাকে, তার মধ্যে একটা হচ্ছে ফ্লেক্স। এরপরে থাকে ফ্লট থাকে, আবার গ্রিড সিস্টেম থাকে, নাম শুনতে পারেন অনেকে, গ্রিড সিস্টেম। হ্যাঁ, এটা কেন? আপনার লেআউট ডিজাইনের জন্য। একটা প্রশ্নে আসতে পারে, লেআউট, ওয়েবসাইট লেআউট, ওয়েবসাইট। এই যে দেখেন অনেকগুলো ইমেজ চলে আসছে, আমি একটা ইমেজকে ওপেন করি, যে কোনো একটা ইমেজ। এটি হচ্ছে লেআউট। এই যে এখানে খেয়াল করুন, একটু লোড নিচ্ছে। এই যে এখানে লোগো থাকে, এখানে নেভিগেশন থাকে, এটা একটা বক্স, 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 এরকম অনেকগুলো বক্স থাকে। নিচে আবার এখানে ফুটার সেকশন থাকে, ঠিক না? এরকমভাবে বিভিন্ন ওয়েবসাইটের এক এক জায়গায় এক এক কন্টেন্ট থাকে। আবার এটাতে দেখেন এখানে একটা লোগো আছে, এখানে একটা, হ্যাঁ, খুব ডিস্টার্ব করতেছে। এটা আপনাদের ফোল্ডারে আমি সেভ করে দিই, সবচেয়ে ভালো হবে। যে testicles, fish, research, এর ভিতরে আমি এটাকে পিএনজি ফাইল, এটাকে আমি ওইখানে সেভ করে দিলাম এবং ফাইলটা ঠিক আছে। এই যে এটা খুবই ছোট সাইজের। এই যে একটু তারপরে যতটুকু দেখা যায় খেয়াল করেন, এখানে হচ্ছে লোগো, এটা হচ্ছে নেভিগেশন, এখানে একটা ব্যানার আছে, এখানে আর একটা যে কোনো একটা সেকশন আছে, তারপরে এইভাবে বক্স করা। তো এই এক একটা জিনিসকে এক একভাবে যে সুসজ্জিত করা, হ্যাঁ, এক একটা কন্টেনারকে বা এক একটা আইটেমকে সুসজ্জিত করা, এটা হচ্ছে আমাদের লেআউট ডিজাইন। এখন ডিসপ্লের কোন জায়গায় কোনটা অবস্থান করবে, খুব রিপিট আবার খেয়াল করেন, ডিসপ্লের কোন জায়গায় কোনটা ইউজ হবে, কোন জায়গায় কোনটা বসবে, এটা আমরা ডিসপ্লে প্রপার্টি দিয়ে ঠিক করে দিতে পারি। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। এই যে ধরেন এটা একটা ওয়েবসাইট, জি হ্যাঁ, এটা একটা ওয়েবসাইট, এটা ডিসপ্লে, এটা পুরোটা হচ্ছে ডিসপ্লে, ঠিক না? এই ডিসপ্লের কোন জায়গায় কোন জিনিসটা বসবে, এটা এখানে বসবে, এটা এখানে বসবে,
এটা এখানে বসবে, এটা এখানে বসবে। এই ডিসপ্লে প্রপার্টি দিয়ে কে কোথায় থাকবে না থাকবে আমরা ঠিক করে দিতে পারি। তাইলে তো লেআউট ডিজাইন হয়ে গেল নাকি? আমরা কালার করতে পারি, মার্জিন করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। এখন যদি আমাদের ওয়েবসাইটের কোন জায়গায় কী বসবে, আমরা বলি আর কি ওয়েবসাইটের কোন জায়গায় কী বসবে, একবার খেয়াল করে দেখেন তো আসলভাবে ডিসপ্লে কোন জায়গায় কী বসবে, ঠিক কি না বলেন? জি ভাইয়া। আমরা যেটাকে বলি যে ওয়েবসাইটের কোন জায়গায় কী বসবে, মানে ওয়েবসাইটটা আমরা কিভাবে সাজাবো, সেই সাজানোর বিষয়টা হলো লেআউট। লেআউট। হ্যাঁ, এখন এটার মেন কাজটা করে কি ডিসপ্লে, এটার মেন কাজটা করে ডিসপ্লে। আমরা তো বাইরে থেকে দেখতেছি যে এটা এই জায়গায় আছে, এটা ওই জায়গায় আছে, আসলে দিন শেষে ডিসপ্লের এই জায়গায় রাখছি, ডিসপ্লের এই জায়গায় রাখছি, ডিসপ্লের এই জায়গায় রাখছি। মেন মানে প্রোগ্রামার ডেভেলপার বা ডিজাইনারের ভাষা হচ্ছে আসলে এইটা। ভাইয়া একটা কন্টেনারের কি আমি বিভিন্ন জায়গায় এটা ই করবো নাকি বিভিন্ন কন্টেনার থাকতে পারে? বিভিন্ন কন্টেনার থাকতে পারে, বাট ফ্লেক্সটা কাজ করবে এই কন্টেনারের আন্ডারে কয়টা মানে আছে, হ্যাঁ সেটার উপর। যেমন একটা ধরেন এটা কন্টেনারের ভিতরে যেটা থাকবে, এটা একটা চাইল্ড, এটাকে আপনি যদি একটা কন্টেনার কল্পনা করেন, ধরেন এইটা একটা কন্টেনার এইটা, হ্যাঁ, তাহলে এর ভিতরে পি হচ্ছে একটা আইটেম, আরেকটা পি আইটেম থাকতে পারে, ধরেন 5, ধরেন আরেকটা পি আইটেম থাকলো। তার মানে এখন যদি আপনি এই ডিপটাকে খেয়াল করবেন, এই ডিপটাকে যদি আপনি ডিসপ্লে ফ্লেক্স করেন, তাহলে এই পিগুলো একটা বাম থেকে ডানে চলে যাবে। কথাটা বুঝতে পারছেন? তাহলে জি। কন্টেনার এবং চাইল্ড আইটেম, এখন আবার এই কন্টেনারের উপরে কিন্তু একটা কন্টেনার আছে, সেটা হচ্ছে বডি। হ্যাঁ এরকম কন্টেনার আরও থাকতে পারে না? এই যে আমি এটাকে ডুপ্লিকেট করি, আরও থাকতে পারে। তাইলে এইটা সেটাই। হচ্ছে, তাইলে এখানে বডি হচ্ছে কন্টেনার, আর এই ডিপটা এবং এই ডিপটা হচ্ছে আইটেম। আইটেম। আমার কথা বুঝতে আবার ওই পারছেন? ডিবের ভিতরে যেগুলো আছে সেগুলো আবার আলাদা কন্টেনার। হ্যাঁ, এই ডিপের ভিতর আবার এটা হচ্ছে একটা আইটেম, এটা হচ্ছে একটা আইটেম, অসংখ্য থাকতে পারে। ঠিক আছে, এইভাবে আমরা লেআউটের কনসেপ্টটা আমাদেরকে নিয়ে আসতে হবে মেইনলি। ঠিক আছে, আমি একটা ওয়েবসাইটে আসার চেষ্টা করতেছি। এই যে দেখেন এটা এখানে আছে ডিসপ্লে, আমরা বলি ওয়েবসাইটের নিচে যান। ঠিক আছে, আসলে নিচে বলতে কি মেইন কথা হচ্ছে এটা ডিসপ্লে। এই যে ডিসপ্লে আমার এইখানে এই ইমেজটা থাকবে, এইখানে এই ইমেজটা থাকবে, এখানে বাটনটা থাকবে, বাটনটা কিন্তু এইখানেও রাখতে পারতাম, বাটনটা এখানে থাকবে, এখানে ছবিটা থাকবে, এখানে একটা আইকন আছে কিন্তু আইকনটা থাকবে, এখানে এই লেখাটা থাকবে। এটা আমরা এই এই জিনিসগুলো আমরা ঠিক করতে পারি এই ডিসপ্লে প্রপার্টির মাধ্যমে। ডিসপ্লে প্রপার্টির মাধ্যমে কোনটা কোন জায়গায় থাকবে, কোনটা কোন জায়গায় থাকবে না। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? জি ভাই। একদম ক্লিয়ার। একদম ক্লিয়ার। তো আমরা এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই মার্জিন প্যাডিং ডিসপ্লে আজকে হচ্ছে আপনাদের খুব গুরুত্বপূর্ণ ক্লাস বলতে পারেন। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। তাহলে আমরা এটাকে ইয়ে করে দিলাম, ওই যে ফ্লেক্স ফ্লেক্স করে দিলাম, এটা লেফট থেকে রাইটে চলে আসছে। এই যে এই লেআউট ডিজাইনে এই যে দেখেন এখানে পুরোটার মধ্যে কিছু সাইড বার, এটাকে বলা হয় সাইড বার। হ্যাঁ, সাইড বারের মধ্যে এগুলো রাখছে, এখানে একটা স্লাইডার রাখছে, এখানে আবার বডি রাখছে, বডির মধ্যে মানে ব্লক টক বিভিন্ন জিনিস থাকবে, এক একটার এক এক ডিজাইন। এভাবে আপনারা নেটে সার্চ করে এখনই করে ফেলেন, করে এই যে ওয়েবসাইট লেআউট ইমেজে যাবেন, ইমেজে গেলে এগুলো পাবেন। হ্যাঁ, তাহলে একটা ওয়েবসাইটে কোথায় কী থাকবে না থাকবে, কোন জায়গায় কোনটা বসবে, এগুলো আমরা ডিসপ্লে দিয়ে ক্লিক করতে পারি। আরেকটা জিনিসের ব্যবহার হচ্ছে, এটা হচ্ছে ফ্লট। আবার খেয়াল করতেছি ফ্লট, এতক্ষণ আমরা ডিসপ্লে নিয়ে কথা বলছি, এখন একটা ফ্লট, ওই একই কথা, ডিসপ্লের কোন ফ্লটে কোনটা থাকবে। আমরা যে ফ্লট কিনি না, হ্যাঁ অনেকের তো ফ্লট আছে, ফ্লট থাকে, আমরা যেমন বলি না অমুক জায়গায় ফ্লট কিনেন, ঠিক এরকম আমাদের এটা জি ভাইয়া। বিভিন্ন ফ্লটে ভাগ করে এক এক ফ্লট এক এক জন্য এক এক জায়গার জন্য আপনি নির্ধারিত করে দিতে পারেন। তবে ফ্লটের একটু লিমিটেশন থাকে, হ্যাঁ, এবং এটার কিছু বাজে ব্যবহার থাকে ফ্লটের, খেয়াল করবেন ফ্লটের কিছু বাজে ব্যবহার থাকে। হ্যাঁ, ফ্লট কম ব্যবহার করাই ভালো। ফ্লট ব্যবহার করতে গেলে প্রথমত হচ্ছে এটার একটা উইথ থাকা লাগবে। তো আমি ডিসপ্লেটাকে আপাতত কিছুক্ষণের জন্য হাইড করে রাখি। হ্যাঁ, এখন এটা এরকম করে চলে আসছে, তো আমি চাচ্ছি এই লেখাটা এখানে থাকে। ঠিক আছে, তাহলে আমার এটা কি চাইল্ড, এটা না, এই যে দ্বিতীয় ডিপটা, এটা তো কোনো নাম নাই, তবে একটা ইউনিক ক্লাস আছে আমাদের, এটাকে আমরা কাজে লাগাইতে পারি। এটা থাকবে লেফটে, এটা থাকবে রাইটে, সেটাই তো চাইতেছি আমরা নাকি? জি। তাহলে আমরা চাইল্ড বিজি, হ্যাঁ এটা ইউজ করাটা গুড প্র্যাকটিস না, কারণ এটা আমরা নামই দিয়ে দিছি বিজি ব্যাকগ্রাউন্ড কালার। তারপরে আমরা এটার মধ্যে এখন আপাতত ইউজ করি এটাকে আমরা ফ্লট রাইট করে দিব, ফ্লট রাইট করে দিলে এটা রাইটে চলে, এই যে ফ্লট রাইট এই পাশে চলে আসছে, খেয়াল করে দেখেন
ডিসপ্লে ফ্লেক্স ছিল কি জিনিস? ডিসপ্লে ফ্লেক্স ছিল এটা বাম এটার ভিতরে যতগুলো আইটেম আছে সবগুলো বাম থেকে ডানে চলে যাবে। আর ফ্লট কি করে, এটা যে অ্যাঙ্গেলে আছে মানে যে ব্লকে আছে, এই কথাটা বুঝতে পারছেন? আমার এই চাইল্ড টুটা কিন্তু এই ব্লকে আছে, সেটা এই ব্লকের রাইটে নিয়ে আসবে। তাই ফ্লটের কাজটা একটু আলাদা। হ্যাঁ, যেমন আমার এখানে আমি যদি কন্টেনারটাকে আমি ফ্লট করে দিতে পারি, খেয়াল করে দেখেন, তার মানে কি এটার জন্য আমার ফ্লটের ব্যবহারটা সুন্দর না, এটার জন্য আমার ডিসপ্লে ব্যবহারটাই সবচেয়ে সুন্দর। ঠিক আছে, ডিসপ্লে ফ্লেক্সের ব্যবহারটা। এখন আমি কন্টেনারটাকে ফ্লট করে দিতে পারি, খেয়াল করে দেখেন। আমার এটা কিন্তু বাই ডিফল্ট ফ্লট থাকে লেফটে। এটা যেটা পাইছি এটা কিন্তু অনেক বড় একটা মার্জিন দেওয়া আমাদের এখানে সম্ভবত, যে 50 পিক্সেল 100 পিক্সেল। আমরা এটাকে একটু কমায় দিই, এটাকে এগুলোকে একটু কমায় দিই, 20 পিক্সেল 30 পিক্সেল এরকম করে কমায় দিই, তাহলে আমাদের এই আইডিয়াটা আসে। এখন আমার এটা কি পুরোটা কন্টেনার না, এতটুকু পুরোটা কন্টেনার। এটা আছে এখন কিন্তু আমার লেফটে, ডিসপ্লে লেফটে, আমরা এটাকে রাইটে নিয়ে যেতে পারি। এই ক্ষেত্রে আমরা ফ্লটের ব্যবহারটা করব। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা ফ্লটের ব্যবহার করব, এটাকে আমরা বলবো রাইট। দেখেন এটা রাইটে চলে আসছে, মানে টোটাল কন্টেনারটাই রাইটে চলে আসবে। টোটাল কন্টিনেন্টে রাইটে চলে আসবে। বাট ফ্লটটা হয় কিসের সাপেক্ষে? এটা যেই ব্লকে আছে সেই ব্লকের সাপেক্ষে। আর ফ্লেক্সটা কি করে? এটা দুইটা আলাদা জিনিস। ফ্লেক্স কি করে? আমার কন্টেনারের ভিতরে যতগুলো আইটেম আছে সবাইকে লেফট থেকে রাইটে নিয়ে চলে যায়, নিয়ে চলে যায়। মানে এটা উপর নিচে হয় না। হ্যাঁ, আচ্ছা, এখন ফ্লোরটাকে কন্ট্রোল করা যায় না? আমি পুরা রাইটে নিব না, আমি কিছু রাইটে নিব বা অল্প একটু জায়গা সরাবো। এই যে খেয়াল করে দেখেন, এটা কিন্তু পুরো রাইটে যায় না, এখানে একটা মার্জিন আছে, খেয়াল করছেন? ওই যে জি। আমরা একটু আগে যে মার্জিন দিয়ে রাখছি দুই পাশে, সেই মার্জিনটা পাইছি। এখন আপনি চাচ্ছেন যে এটা সেটা মিডলে যদি নেওয়া যায়। মিডলে নিতে চাচ্ছেন, সেটার জন্য হ্যাঁ। আমাদেরকে ব্যবহার করতে হবে আরেকটা জিনিস বাকি আছে, কাগজে টুকরো রাখেন, এটার নাম হচ্ছে পজিশন। জি তখন আমরা জি এটাকে পজিশনিং দিব, মাঝখানে থাকবা না এখানে থাকবা না এখানে থাকবা, তখন আমরা এটাকে পজিশন দিব, কাগজে লিখে রাখি। হ্যাঁ, এটা আমরা আগামী ক্লাসে বা তারপরের ক্লাসে পরে, এগুলো অ্যাডভান্স। হ্যাঁ, এগুলো হচ্ছে মোটামুটি অ্যাডভান্স। আমরা পজিশন করে দিব যে তুমি এইখানেও না এইখানেও না, মার্জিন থাকবে না, প্যাডিং থাকবে না, বাট তুমি আমার এইখানে এসে দাঁড়াইবা, এইখানে এসে দাঁড়াইবা, যেখানে বলবো। মানে আমরা ডিসপ্লে যে জায়গাটা, মাথা রাখবেন ডিসপ্লে, লেআউট মানে ঘুরে ফিরে ডিসপ্লের ডিসপ্লে। মধ্যে হ্যাঁ, ডিসপ্লে এই জায়গাটা ওকে আমি আটকায় রাখবো, এই জায়গায় যেখানে আমার কার্সরটা আছে, অথবা এই জায়গায় এনে ওরা আমি দাঁড় করায় রাখবো ডিসপ্লে। সেটা ডিসপ্লের পজিশনিং দিয়ে করতে হয়, ঠিক আছে? বাট ঘুরে ফিরে কিন্তু ডিসপ্লে মনে রাখবেন মেইনলি হচ্ছে আমার এই জায়গাটুকুই সব, ঠিক আছে? এই জায়গাটুকু কোথায় কাকে কোন জায়গায় রাখবো, এটাকে বিন্যাস করাটাই হচ্ছে আমার লেআউট ডিজাইনটা, ঠিক আছে? আমি থিওরিটিক্যাল কথাগুলো একটু বেশি বলতেছি, কারণ আপনারা হচ্ছে দুই চার লাইন কোড আপনারা ডব্লিউসি স্কুল দেখে শিখতে পারবেন, বাট এই থিওরিগুলো আপনি কখনোই ডব্লিউসি স্কুল দেখে বুঝতে পারবেন না। আর যদি বুঝতে পারতেন তাহলে কোচিং করা লাগতো না। একদম সোজা একটু শক্ত কথাই বললাম, ঠিক না? এটি হ্যাঁ ভাই, একদম ঠিক কথা। থিওরিটা ক্লিয়ার হইতে হবে, মূল কথাটা ভাষাটা বুঝতে হবে, এরপর আপনারা ইংলিশ বেসিকটা আসলে ক্লিয়ার হওয়া দরকার, তা না হলে সম্ভব না। হ্যাঁ, তাহলে আমরা ফ্লেক্সের এই জিনিসটা দেখলাম। তো ফ্লেক্সের আরও ইউজ আছে। হ্যাঁ, আমরা এখানে লাস্টে একটা ফ্লট ইউজ করলাম, তো ফ্লটটা আমরা কমেন্ট করে রাখি, আসলে এটা এখন আপাতত আমাদের দরকার নেই, এখানেই থাকে। তো ফ্লেক্সের ক্ষেত্রে হয় কি, এটা আইটেমগুলোকে লেফট থেকে রাইটে নিয়ে যায়। এখন অনেকে আবার কনফিউজ হয়ে যাবেন, এখানে কন্টেনার লিখছি তাই কন্টেনার বলতেছে বারবার। আসলে কন্টেনার বলতে আবার আমি রিপিট বুঝাচ্ছি। কন্টেনার ধরেন আমি একটা ডিপ নিচ্ছি, এটার নাম এখন আমি আগের মতো লিখি প্যারেন্ট, ধরে নিচ্ছি এটা প্যারেন্ট, এর ভিতরে চাইল্ড আছে, ঠিক আছে? চাইল্ড ডিপ আছে, এইটার ভিতরে যতগুলো আমার থাকবে এই সবগুলো হচ্ছে কন্টেনারের আইটেম। তাহলে এটা হচ্ছে আমার কন্টেনার, এই চাইল্ডটা হচ্ছে আমার আইটেম, এই সবগুলো চাইল্ড হচ্ছে আমার আইটেম, ঠিক আছে? আবার আপনি চাইল্ডকেও ধরতে পারেন একটা কন্টেনার, যদি চাইল্ডের ভিতরে আরও অনেকগুলো সাব আইটেম থাকে, আইটেম বা যে নামে ডাকে, ঠিক আছে? এখন এই চাইল্ডে হয়ে গেছে একটা কন্টেনার। এখন আমি চাইল্ডকে যদি ফ্লেক্স করি তাহলে আমার এই দুইটা আইটেম লেফট থেকে রাইট দিকে চলে যাবে, ঠিক আছে? অথবা প্যারেন্টকে যদি এখন আমি ফ্লেক্স করি তাহলে এই টোটাল সবগুলো চলে যাবে, ঠিক আছে? সবগুলো চলে যাবে, বাট এই ভিতরের এই দুইটা না, শুধুমাত্র ওই যে ইমিডিয়েট চিলড্রেন যারা, তারা এটা খেয়াল রাখবেন। ইমিডিয়েট চিলড্রেন, এখানে ইমিডিয়েট চিলড্রেন কারা? সরাসরি চিলড্রেন, ডিপ, এই ডিপ, এই ডিপ, এটা কিন্তু তার চিলড্রেন না, এটা হচ্ছে চাইল্ডের চিলড্রেন, এটা হচ্ছে চাইল্ডের আইটেম। হ্যাঁ, এটা হচ্ছে চাইল্ডের আইটেম, এখন আর চিলড্রেন বলবো না, এটা হচ্ছে চাইল্ডের আইটেম। আর এই চাইল্ড হচ্ছে প্যারেন্টের আইটেম, এগুলো একটু বুঝতে হবে লজিক্যাল ব্যাপারগুলো। হ্যাঁ, যাই হোক, এটা আমরা কেটে দিই। তাহলে ডিসপ্লে ফ্লেক্সের আরও কিছু জিনিস, মজার কিছু জিনিস আছে, এগুলো আমরা পরবর্তীতে আরও একটু দেখব।
ঠিক আছে, বাট মোস্ট ইম্পর্টেন্ট ডিসপ্লে ফ্লেক্সটা। তাহলে আমরা মেইনলি তিনটে জিনিস শিখলাম, একটা হচ্ছে মার্জিন, 2 নম্বর হচ্ছে প্যাডিং, আর 3 নম্বর হচ্ছে ফ্লেক্স। ঠিক আছে, এই ফ্লেক্সটাকে আমরা আরও বিভিন্নভাবে, আমরা যদি র্যাপ ইউজ না করি তাহলে হবে কি, যতগুলো আইটেম থাকবে সবগুলো ভাগ হয়ে যাবে। যেমন আমরা এটাকে একটু আইটেম বাড়াই, হ্যাঁ, এখন আমরা আইটেম আরও বাড়াই, এই যে দেখেন আইটেম বাড়াই না, ঠিক আছে, কয়টা হইলো, 4টা হইলো না। এখন দেখেন এখানে কী হয়েছে, ওই যে গ্রিনটাকে বাড়াইছি আমরা, ঠিক না, এটাকে আমরা আবার রেড করে দিই, যেহেতু আমাদের ক্লাসগুলো লেখা খুব মজা, হ্যাঁ, আসলে এইটাকে করে দিই যে সুন্দর দেখা যাওয়ার জন্য, আর এটাকে করি, হ্যাঁ, সুন্দর দেখা যায়। এই যে এখন 4টা দিছি তো, 4 ভাগে সে ভাগ করে, মানে প্রথম 2টা, তারপরে 2টা, তারপরে 2টা। আমি যদি র্যাপ ইউজ না করতাম তাইলে হয়তো কি, র্যাপ ইউজ করলে যার যতটুকু উইট, খেয়াল করবেন, যার যতটুকু উইট ততটুকু করে সে জায়গা নিয়ে নেবে, হ্যাঁ, এবং পরেরটাকে সে ঠেলে নিচের দিকে পাঠিয়ে দেবে। আবার আমি টেকনিক্যালি দেখাই তাহলে বুঝতে পারবো। র্যাপটা সরাই দেওয়ার পরে এখন সে এরকম হয়েছে। আমি যদি একটু প্যাডিংটাকে ক্লোজ করি, যে প্যাডিং আছে 50 পিক্সেল, তো 10 পিক্সেল দিয়ে সামান্য দেখতে পারবো। এই যে খেয়াল করুন, এখন 4টা আইটেম জায়গা করে নিয়েছে, ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করছি। ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করলে তার যতগুলো আইটেম আছে, খেয়াল করেন, এই কন্টেনারের ভিতরে এখন 4টা আইটেম আছে, 4টা আইটেম কি হয়েছে, লেফট থেকে রাইটে চলে গেছে। কিন্তু এই ক্ষেত্রে আমার নষ্ট হয়ে গেছে এটা যে উইডটা আছে, আমার তো একটা সুনির্দিষ্ট উইড দেওয়া ছিল, ঠিক না। এখন শুধু 4টা না, আপনি যদি 40টাও দেন, সে কী করবে, এই আমি 5টা দিলে আর একটু মনে হয় ক্লিয়ার বুঝতে পারবো, হ্যাঁ। আর আমি একটা কাজ করি, কন্টেনারের হাইটটা একটু বাড়াই দিই, এখানে 400 ছিল, এটাকে আমি 800 করে দিই, বা 900 করে দিই, ঠিক আছে। এই যে আমি এটাকে যতই করি, যতগুলো 5টা আইটেম দিছি, 1টা 2টা 3টা 4টা 5টা আইটেম দিছি, ঠিক আছে, 5টা আইটেমে কি করছে, আমার লেফট থেকে রাইটে চলে গেছে। কিন্তু আমরা যদি র্যাপ করে দেয়, মানে রাফ, অনেকে এক একভাবে এক এক উচ্চারণ করে, কিন্তু আমরা যদি এটাকে এখান থেকে র্যাপ ইউজ করি, যে ফ্লেক্স র্যাপ, র্যাপ অথবা নো র্যাপ করতে পারি। ফ্লেক্স র্যাপ করলে হবে কি, এখানে যতটুকু জায়গা থাকবে, এটা আছে কত 500 পিক্সেল, সে 250 500 নিছে, 500 নেওয়ার পরে পরের কলামে পাঠিয়ে দিছে, পরের রুতে পাঠাইছে 500, 250 500 গেছে, সে এর পরেরটাকে এখানে পাঠিয়ে দিছে। ব্যাপারটা বুঝতে পারছেন, সে ক্যালকুলেশন করে করে নিচের দিকে পাঠিয়ে দেয়। এখন যদি আমি ডিসপ্লেটাকে আরেকটু ছোট করি, তাহলে আমার মনে হচ্ছে আমরা আরেকটা উদাহরণ দেখতে পাবো। এটা এখানে এখন আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু এখান থেকে এই যে নতুন ভার্সন, ফ্লেক্স র্যাপ করা থাকলো, এখানে আমার কন্টেনারের সাইজটা ফিক্স দেওয়া, হ্যাঁ, উইথটা ফিক্স দেওয়া, এই জন্য একটু প্রবলেম হচ্ছে, নাহলে আরেকটা উদাহরণ দেখাতে পারতাম। তারপরেও আমরা দেখবো আরেকভাবে কীভাবে, এই যে খেয়াল করেন, এখানে আমার 500 করে নিচ্ছে না, 500তে 250 করে ভাগ করে নিছে। আমি এটাকে এখন একটু বাড়াই দিব, এখানে জায়গা করে দিব আরও, 750 করে দিব। 750 করার পরে কী হবে, আমার 3টা করে জায়গা হবে, খেয়াল করেন, 1টা 2টা 3টা, আবার এখানে আছে 2টা, ঠিক আছে। ফ্লেক্স র্যাপ করে দিলে কী হবে, যতটুকু জায়গা ততটুকু নিয়ে বাকি আইটেমগুলোকে সে নিচের দিকে পুশ করা শুরু করবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফ্লেক্স র্যাপের কাজ। আর না হয় কী করবে, এতটুকুর মধ্যে সব কিছুকে ধরা হবে, ঠিক আছে। হ্যাঁ, এখানে শুধু আমাদেরকে 2টা লাইনই, মানে মিনিমাম কাজ করার জন্য আমাদেরকে এই 2টা জিনিসে লেখা রাখে, হ্যাঁ, একটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, তারপর একটা হচ্ছে ফ্লেক্স র্যাপ। এখন দেখেন আমরা আরেকটু গভীরে যাব, হ্যাঁ, এই যে এখানে 2টা প্যারাগ্রাফ দেওয়া নিচেরটাতে, হ্যাঁ, আমরা এটাতে 2টা প্যারাগ্রাফ মুছে দিলাম, মুছে দেওয়ার পর দেখেন এই যে এটা খালি আছে, এখন এটার ভিতরে আমরা আরও 2টা ডিপ দিব, ওই যে বললাম না যে মানে চাইল্ডেরও চাইল্ড থাকতে পারে, ঠিক আছে। এখন এইটাই হয়ে যাবে একটা আইটেম, আমরা দিচ্ছি এটাকে আইটেম নামে দিচ্ছি, আইটেম দিলাম, এর ভিতরে আমরা একটু লরেম ইপসন দিই, প্যারাগ্রাফ দিয়ে দিলে সবচেয়ে ভালো হবে, প্যারাগ্রাফ লরেম 10 মনে বেশি হবে, 5 করে দিই, হ্যাঁ। এই আইটেমগুলোকে আমি বাড়াচ্ছি একটু, হ্যাঁ, 2টা দিলাম, বেশি দিলাম না। তাহলে এখন যদি আমি এটাকে আলাদা একটা ক্লাস দিই, যেহেতু এটাকে আমি আবার একটা
ফ্লেক্স ইউজ করতে চাইতেছি, এটার আমি একটা ক্লাস দিই কাস্টম লিখি, হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা একটা কাস্টম ক্লাস। আচ্ছা, এখন আমরা যদি আউটপুটে যাই তাহলে দেখি, এই যে দেখেন এটাতে দুইটা ডিপ কিন্তু উপরে নিচে আছে, হ্যাঁ, দুইটা ডিপ এখানে, এই যে এই একটা আইটেম, এই একটা আইটেম। এখন এটাকেও আমরা ফ্লেক্স করে দিতে পারি, এই যে কাস্টম, তাহলে আমরা কাস্টমটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দিই। ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে, ডিসপ্লে ফ্লেক্স করে দেওয়ার পর এই যে দেখেন, এই যে, তার মানে একটার ভিতর আরও যে বিভিন্ন লেআউটে, হ্যাঁ, আপনার লেআউট ডিজাইন করা বিভিন্ন লেয়ারে লেআউট এটা দেখতে পাচ্ছেন। তারপর আমরা ফ্লেক্স র্যাপটা দিয়ে রাখলে এটা হচ্ছে ভালো, ঠিক আছে, ফ্লেক্স র্যাপ ট্যাপ দিয়ে রাখলে। এখন আবার এটা জায়গা নিয়ে নিছি বেশি, হ্যাঁ, কারণ হচ্ছে বাই ডিফল্ট এখানে আমরা ওই যে আইটেম ফ্লেক্স র্যাপ ল্যাব, তাহলে আইটেমকে আমরা একটা উইডাইট দিয়ে দিই, ফিক্সড একটা উইডাইট দিয়ে দিই। এটা কাস্টমের ভিতর যেহেতু আছে আমরা ওইভাবে সিএসএস লিখলে এটা সবচেয়ে ভালো হবে। আইটেমের আমরা একটা উইড দিয়ে দিব, হাইটের দরকার নাই, একটা ফিক্সড উইড দিয়ে দিলাম, উইড কি কারো কাছে কঠিন মনে হয়েছে কোনো কিছু? আপনার কি আমি যে তিনটা কনসেপ্ট বুঝাতে চাইছি সেই তিনটা কনসেপ্ট বুঝছেন? ফ্লেক্স জি ভাইয়া। দুইটা ক্লাস নেওয়া সম্ভব, ফ্লেক্স আরো অনেক কিছু বাকি আছে, স্ট্রিং, তারপর হচ্ছে যে গ্রো স্ট্রিং, হ্যাঁ, ফ্লেক্স ডিরেকশন, জাস্টিফাই কন্টেন্ট। ফ্লেক্সের মধ্যে আরেকটা আমরা ব্যবহার করতে পারি, এটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। এই তিনটা ইউজ শিখলে হবে, হ্যাঁ, এটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। আমরা জাস্টিফাই কন্টেন্ট দিয়ে দিতে পারি সেন্টার অথবা লেফট, রাইট, স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন। আচ্ছা এইখানে না, এখানে দিয়ে দিই, আচ্ছা এখানে একটা স্পেস বিটুইন দিলাম। স্পেস বিটুইন দেওয়ার কারণে দেখেন কি হচ্ছে, বুঝে যাচ্ছে না কি হচ্ছে, হ্যাঁ, আমরা প্রথমটাতে দিই, এটাতে যেখানে ফ্লেক্স ব্যবহার করছিলাম, এবং এটার একটু উইড আমরা বাড়ায় 600 করি। 600 করলে কী হবে, এই যে ডান পাশে 100 পিক্সেল জায়গা আছে। এখন আপনারা উদাহরণটা বুঝতে পারবেন, জাস্টিফাই কন্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট, এটা খেয়াল করেন, হ্যাঁ, এই যে এভাবে আমরা এই যে অনেক কিছু ইউজ করতে পারবো। জাস্টিফাই কন্টেন্ট আমরা দিতে পারি সেন্টার, সেন্টার করি, এই যে সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এখন দেখেন এই কন্টেন্টগুলো সেন্টারে চলে আসছে, লেফট এবং রাইটে, এটা কিন্তু প্যাডিং না, খেয়াল করছেন? আমি আরেকটু ইউজ করতে পারি, 600 জায়গায় আমি 800 ইউজ করি, 700 ইউজ করি। 800 করলে আবার 3টা হয়ে যাবে, হ্যাঁ, 800 করলে কেন 3টা হবে, ওই যে 250 গুণে 3, 250, 7.5, এই যে দেখেন এখন এটা মাঝখানে আছে। আমরা যদি লিখি জাস্টিফাই কন্টেন্ট, হ্যাঁ, স্পেস অ্যারাউন্ড, তাহলে দেখেন কি হয়, এই পাশে একটু জায়গা রেখে, এই পাশে একটু জায়গা রেখে, মাঝখানে আরো বেশি জায়গা রেখে দিচ্ছে, মানে এটা লেফট এবং রাইটে চলে গেছে, কিছু মার্জিন প্যাডিং আছে তাই ওইটা পাইছে। আমরা করতে পারি স্পেস বিটুইন, ঠিক আছে, স্পেস বিটুইন, স্পেস বিটুইন করলে দুইটা দুই পাশে চলে যাবে, আর মাঝখানে পুরো খালি জায়গা করে দেবে, ঠিক আছে। ধরেন আমার এই যে Right. একটা লেআউট ডিজাইনে দেখছেন না, এই ধরেন আমরা মেনু ডিজাইন করি, এই পাশে থাকে মেনু, এই পাশে থাকে লোগো, তাহলে আমরা মেনুটাকে একটা ডিবে রেখে, লোগোটাকে একটা ডিবে রেখে আমরা যদি স্পেস বিটুইন করে দিই, তাহলে আমার লোগোটা এই পাশে চলে আসবে, মেনুটা এই পাশে চলে যাবে, বুঝতে পারছেন ব্যাপারটা? মাঝখানে একটা খালি জায়গা চলে আসবে, Right. সুন্দর আসবে। জি ভাইয়া। আইডিয়াটা বুঝতে পারছেন? জি। এরপর আছে স্পেস ইভেনলি, ঠিক আছে, স্পেস ইভেনলি দিলে চারপাশে এই যে দেখেন এখন সমান করে জায়গা নিচ্ছে। ইভেনলি মানে কি, হ্যাঁ, সমান করে সে যতগুলো আইটেম থাকে, এখন যে 10টা আইটেমে থাকতো সে সমানভাবে ভাগ করে দিত। আমরা তো 2টা দিয়ে দেখতেছি উদাহরণটা, হ্যাঁ, সে সমানভাবে ভাগ করে নিত। এই জাস্টিফাই কন্টেন্টটা আমরা ফ্লেক্সের মধ্যে ইউজ করে আমরা চমৎকার চমৎকার ডিজাইন করতে পারবো, লেআউট ডিজাইন করতে পারবো, ঠিক আছে। ফ্লেক্স এবং স্পেসিফিকলি এই দুইটা দিয়ে, ফ্লেক্স এবং জাস্টিফাই কন্টেন্ট। তাহলে আমরা মার্জিন, প্যাডিং এগুলো দেখলাম। এবার বাকি আরেকটা জিনিস দেখো, লাস্ট পার্ট, সেটা হচ্ছে টেক্সট নিয়ে কিছু কাজ আমাদের সবসময় থাকে, ঠিক না? টেক্সট নিয়ে আমাদের সবসময় কিছু পার্ট থাকে। চাইল্ডের মধ্যে যে টেক্সটগুলো আছে এগুলো নিয়ে আমরা এখন কিছু কাজ করবো, হ্যাঁ, এগুলো নিয়ে। এটাকে আমরা টেক্সট বলতে পারি, আবার ফন্ট বলতে পারি, হ্যাঁ। ফন্টের মধ্যে আমরা যে জিনিসগুলো ব্যবহার করতে পারি, প্রথমত ব্যবহার করতে পারি ফন্ট ফ্যামিলি, হ্যাঁ। ফন্ট ফ্যামিলি মানে ফন্টের বিভিন্ন ফ্যামিলি থাকে,
এই জিনিসগুলো কমন পায়, এক একটা এক এক ধরনের লেখা। ধরেন আমি মনো স্পেস দিলাম, দেওয়ার পরে দেখবেন যে আমার কন্টেন্টের ইয়েটা চেঞ্জ হয়ে গেছে। খেয়াল করছেন ফন্টের ইয়েটা? যারা ওয়ার্ড নিয়ে কাজ করছেন তারা জানার কথা। এই যে দেখেন আমার ফন্টটা জি চেঞ্জ ভাইয়া, হয়ে গেছে, ঠিক ফন্ট আছে? চেঞ্জ হয়ে হ্যাঁ, মনো স্পেস আছে, আরও অনেকগুলো আছে, এখানে ইয়ে দিলে আমরা পাবো। তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় সেন্স সেরিফ যেটা, ঠিক আছে? এই যে দেখেন এখন এই যে আমার কন্টেন্ট। এইভাবে আমরা কি করব, এই ফন্ট ফ্যামিলিটা প্রথম আমরা সবার জন্য একটা ডিক্লেয়ার করে দিব, সবার জন্য। তারপর আমরা আবার কাস্টমে দিব ফন্ট ফ্যামিলি। আমরা এটা না দিয়ে সবচেয়ে ভালো হবে সেন্স সেরিফ না জানি কি জানি, এটা না সেন্স, আমরা এটা দিই, ঠিক আছে? এটা এখন আমাদের গ্লোবালি পাবে। তারপর আমরা চাইলে সবাইকে আলাদা আলাদাভাবে বিভিন্ন ফন্ট দিতে পারি, এবং ফন্ট আপনি চাইলে গুগল ফন্ট থাকে, সেই গুগল ফন্টগুলো সিডিএন, আমরা তো এখন সিডিএন ব্যবহার শিখিনি, সিডিএন করে সেখানে আপনারা ফন্ট ফ্যামিলিটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আরও আমরা ফন্টের কিছু কাজ দেবো, 4টা আইটেম আগামী ক্লাসে, এগুলো আপনাদের হোমওয়ার্ক। হ্যাঁ, এবার দেখেন ফন্ট ফ্যামিলি দিচ্ছি। ফন্ট ফ্যামিলির পরে আমরা কি ব্যবহার করতে পারি? ফন্ট সাইজ। এটা আমরা কয়েকবার দেখছিলাম কিন্তু ভালোভাবে বলিনি। ফন্টের বিভিন্ন সাইজ থাকে, 11 পিক্সেল, 12 পিক্সেল, 30 পিক্সেল। আমরা 20 পিক্সেল করে দিলাম ফন্ট সাইজ। হ্যাঁ, দেখেন লেখাগুলো বড় হয়ে গেছে, 20 পিক্সেল হয়ে গেছে। হ্যাঁ, লেখাগুলো বড় হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা আর কি দিতে পারি ফন্টের জন্য? কালারটা তো কালারই, ফন্ট ফন্ট স্টাইল, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। ফন্ট সাইজ, স্টাইল যেটা করি, হ্যাঁ হ্যাঁ, না, স্টাইল যেটা করি বস, ওই যে বোল্ড করতে চাই, ইটালিক তাহলে দেবেন করতে চাই, আন্ডারলাইন। ফন্ট স্টাইল ইটালিক, এরপর হচ্ছে বোল্ড, আন্ডারলাইন। সরি এটা ফন্ট স্টাইল আছে ইটালিক, আমি ফন্ট স্টাইলে শুধু ইটালিক আসবে। হ্যাঁ, আচ্ছা, ইটালিক করলে ইটালিক হয়ে গেছে একটু। হ্যাঁ, এগুলো কিন্তু ইটালিক অলরেডি হয়েছে, এই যে দেখেন কাজ হওয়া। হ্যাঁ, তারপর আমরা ব্যবহার করতে পারি ফন্ট ওয়েট, ভুলে গেছিলাম কি ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট, এই যে বোল্ড, তারপর হচ্ছে বোল্ডার, লাইটার, হ্যাঁ, যে কোনোটা আমরা এখান থেকে ব্যবহার করতে পারি, অথবা আমরা এভাবে 300 400 এগুলো ইউজ করতে পারি। যদি লাইটার দিই তাহলে দেখবেন যে একদম আরও হালকা হয়ে যায় আর কি। হ্যাঁ, ফন্ট সাইজটা বেশি আছে তো তাই লাইটারটা বোঝা যায় না। তারপর আমরা বোল্ড ব্যবহার করতে পারি, যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ড যখন ইউজ করি তখন আমরা এটা ব্যবহার করি, বোল্ড, বি সাইনে ক্লিক করার পর। এই যে দেখেন এখন বোল্ড হয়ে গেছে। হ্যাঁ, ফন্ট সাইজটা বেশি আছে তাই হয়তো চোখে অনেকে লাগতেছে না। এই হচ্ছে ফন্ট দিয়ে মোটামুটি কাজ। হ্যাঁ, আন্ডারলাইনের এটা দেয় কিভাবে বস? ফন্টের আন্ডারলাইনটা আমরা এখান থেকে ইউজ করতে পারি। আর আরেকটা হচ্ছে আন্ডারলাইনটা আমার মনে পড়তেছে না, দাঁড়ান, সম্ভবত ফন্ট স্টাইলই এটা আছে। হ্যাঁ, ফন্ট স্টাইল আনসেট না, এটা না, ওই জন্য আমরা একটু সার্চ করে নিব, অসুবিধা নেই। আন্ডারলাইন খুব কম ইউজ হতো এই জন্য। আচ্ছা, আমরা এখান থেকে একটু দেখে নিই। ফন্ট টেক্সট ডেকোরেশন, না টেক্সট ডেকোরেশন না, ফন্ট আন্ডার একটা হবে টেক্সট ডেকোরেশন, না আরেকটা কি জানি আমি স্পষ্ট ভুলে গেছি। এই যে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, ঠিক আছে। এই যে এরকম একটা প্রপার্টি যদি আপনি ভুলে যান, কথা বুঝছেন, বা কনফিউজ থাকেন, আপনি এটা কিন্তু গুগল থেকে সার্চ করে বের করতে পারবেন। বাট কোনটার ইউজ কীভাবে হবে, এই যে বেসিক যে জিনিসগুলো, এগুলো কিন্তু গুগল করে শেখা সম্ভব না, বুঝতে পারছেন? এই জন্য এগুলোর প্রতি আমি গুরুত্ব দিই বেশি। এই যে দেখেন আন্ডারলাইন চলে আসছে, ঠিক। তাহলে কি করতে হবে? অ্যাঙ্কর ট্যাগ নামের একটা জিনিস আছে, খেয়াল করছিলেন আপনারা? মনে আছে অ্যাঙ্কর ট্যাগ? এই যে অ্যাঙ্কর ট্যাগ, জি ভাইয়া, ওই যে হাই রেফারেন্স দিয়ে যেটা, হ্যাঁ অর্থাৎ লিংক যেগুলো ইউজ করা যায়। হ্যাঁ, এটা এখন আমরা যদি এখানে দিয়ে দিই লরেম 5 ওয়ার্ড, তাহলে দেখেন এখানে কিন্তু একটা আন্ডারলাইন আসবে। এই যে অটোমেটিক একটা আন্ডারলাইন পায়, এটা কিন্তু দিতে হয় না। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগে এটা কিন্তু দিতে হয় না, অটোমেটিক পায়। তাহলে এটা আমরা কিভাবে রিমুভ করব? দরকার নাই, কিভাবে রিমুভ করব বলেন? এখন যে জিনিসটা দেখলেন সেটাই তো, আমি সরাসরি অ্যাঙ্কর ট্যাগকে এখন ধরতেছি। ওই যে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, টেক্সট ডেকোরেশন নাম, আন্ডারলাইনের উল্টাটা নাম। এখন দেখেন এই যে আচ্ছা চলে গেছে। নাম দিলে ওটা চলে গেছে। এটা চলে যাবে। অ্যাঙ্কর ট্যাগের কিন্তু ডিফল্ট থাকে, আর কোনো কিছুতে থাকে না অ্যাঙ্কর ট্যাগ।
ট্যাগেই থাকে। তো ওইটাকে অ্যাঙ্কর ট্যাগ ওটা নান করে দেওয়া লাগবে। এটা আমি বেসিক্যালি যেটা করি, আমি এটা শুরুতেই করে রাখি। ওই যে টাইপোগ্রাফি বলতে যেটা বোঝায়, যে জিনিসগুলো আসলে কমন, ঠিক আছে। এরপর আরেকটা আছে, আমরা ইউএল এলআই শিখছিলাম না, মনে আছে? এলআই জি জি এলআই একটা লিস্ট স্টাইল, ওই যে ফোটা ফোটা থাকে না, জি এলআই। জি ওই যে নাম্বারিং। লিস্ট, জি হ্যাঁ, নাম্বারিং এটাকে যেটা। ধরেন লিস্ট স্টাইল নান করে রাখি, এটাকে লিস্টের স্টাইল, এটাকে আমি নান করে রাখি ডিফল্ট, তখন আর আমার লিস্ট স্টাইলগুলো পায় না। এরকম কিছু টাইপোগ্রাফি কিন্তু আমরা করেই রাখি সবসময়, ঠিক আছে। এই তখন আর আমার অ্যাঙ্কর ট্যাগগুলো নিয়ে দুশ্চিন্তা করতে হয় না। হ্যাঁ, আবার অনেক ক্ষেত্রে অ্যাঙ্কর ট্যাগের কালারও নর্মালি তো ব্লু পায়। হ্যাঁ, এখন এখান থেকে যদি আপনি কালারটাকে সেট করে দিতেছেন, যেটা আমার বাই ডিফল্ট ব্ল্যাক পাবে, তবে এটা না করাটাই ভালো, তাইলে অন্তত তোমাকে ব্লু কালারটা দেখলে বুঝতে পারে যে এখানে আমার লিঙ্ক আছে, বুঝছেন? এটা থাকবে। এই হচ্ছে আপনাদের মোটামুটি আজকের আইডিয়া। ফন্ট সম্পর্কে দিলাম, ফন্ট ফ্যামিলি দিলাম, ফন্ট সাইজ, ফন্ট ডেকোরেশন, ঠিক আছে। ফন্টের আর কী কী থাকে, এখানে ফন্ট লিখে একটু সার্চ দেন। এগুলো সিম্পল জিনিস, আপনারা খুঁজলেই পাবেন। হ্যাঁ, এত কিছুর দরকার হয় না, আমরা যেটুকু দেখছি ওইটুকুই। আমি একটু রিপিট দেখলাম যে আসলে কিছু বাকি আছে কিনা, ঠিক আছে, কোনো কিছু বাকি আছে কিনা, এটা আমি একটু দেখলাম। এইটুকুই আপনাদের জন্য এনাফ। তাহলে আমরা মার্জিন, প্যাডিং, ফ্লেক্সের ভিতরে জাস্টিফাই কন্টেন্টটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখেন। এরা সবগুলো দেখেন। আর হচ্ছে আমরা ফন্টটা দেখলাম। হ্যাঁ, আর ডিসপ্লের মধ্যে, যেহেতু ডিসপ্লে নিয়ে কথা বলছি, লাস্ট টাইমে আমরা আরেকটা জিনিস দেখতে পারি ডিসপ্লে নিয়ে। হ্যাঁ, সেটা হচ্ছে ডিসপ্লে প্রপার্টির অনেক কিছু থাকে। যেমন আমি কাস্টম নামের যেটা আছে সেটাকে যদি একটু ধরি, কাস্টম মানে শেষের যে ডিপটা, হ্যাঁ, এই ডিপটা কাস্টম ডিপ, এইটা, ঠিক আছে, এটা হচ্ছে কাস্টম ডিপ। কাস্টম ডিপটাকে আমি ডিসপ্লে প্রপার্টি দিব। দেখেন ডিসপ্লের মধ্যে কী কী আছে। ডিসপ্লের মধ্যে ব্লক আছে, ওই যে ডিসপ্লে যদি ইনলাইন থাকে তাহলে আমরা ব্লক করে ফেলতে পারি। হ্যাঁ, ব্লকের কথা মনে আছে? আবার যদি ব্লক থাকে চাইলে আমরা ইনলাইন করতে পারি। জি এখন জি ব্লক আমরা, লেভেল হ্যাঁ, এলিমেন্ট। এখন খেয়াল করে দেখেন, আমরা যে ডিপটা কাস্টম কিন্তু একটা ডিপ, সেই ডিপটা কিন্তু মূলত কি ব্লক লেভেল না? ডিপ তো বাই ডিফল্ট ব্লক লেভেল। জি 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 পি ডিপ যেহেতু হচ্ছে, ট্যাগ ইউজ করি। হ্যাঁ, না, ডিপ হচ্ছে এমনিতে পি ট্যাগের মতো, H1 ট্যাগের মতো, ডিপও হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। এখন আপনার কোনো একটা জায়গায় দরকার হইল এরকম একটা পি ট্যাগ অথবা ডিপ অথবা H1 ট্যাগকে আপনি ইনলাইন করা দরকার, যে কোনো কারণে শর্ত আসছে ইনলাইন করতে হবে, এই ডিসপ্লে ইনলাইন করে দিবেন, তাহলে সেটা ইনলাইন হয়ে যাবে। এরপরে গ্রিড সিস্টেম আমরা দেখি না, এটা মোটামুটি অ্যাডভান্স, ওই যে লেআউট ডিজাইনের মতো জন্য। হ্যাঁ, ফ্লেক্সের জন্য গ্রিড হচ্ছে একটু অ্যাডভান্স এবং খুব কার্যকরী। হ্যাঁ, তারপর ডিসপ্লে তো ফ্লেক্স আছে। হ্যাঁ, আরেকটা আছে ডিসপ্লে নাম, এটা আমি এখন দেখাবো বিশেষ করে, যেটা আমাদের দরকার। আর বাকিগুলো আমাদের খুব বেশি একটা দরকার হয় না ডিসপ্লে প্রপার্টির মধ্যে। আমি ডিসপ্লে নাম করে দিলাম। ডিসপ্লে নাম মানে এটা ডিসপ্লেতে আর দেখাই যাবে না, দেখেন এটা নাই। ব্যাপারটা বুঝছেন? আমার কিন্তু এখন 4টা ডিপ আছে, কাস্টম ডিপটা আর নাই। এই যে কাস্টম নামে যে একটা ডিপ ছিল না, এই যে এখানে, এই যে কাস্টম, পুরো ডিপটা এখন ডিসপ্লে থেকে নাই হয়ে গেছে। এটাকে আমরা ভিজিবিলিটিও হিডেন করতে পারি, বাট এটা ডিসপ্লে দিয়ে করা যায়, ঠিক আছে। এখন ধরেন আবার একটা জিনিসকে আমরা নান করে শো করাবো, সেটা কিভাবে করাতে পারি? এই যে অ্যাঙ্কর ট্যাগটা, হ্যাঁ, আমরা এটাকে একটা ইনলাইন স্টাইল দিয়ে রাখি নান। উদাহরণ মানে ঘুরে দেখাচ্ছি। হ্যাঁ, স্টাইল এখানে আমরা বলে দেই যে ডিসপ্লে বা ভিজিবিলিটি হিডেন যেটা বলি, এটা ডিসপ্লে নান করে দিলাম। ডিসপ্লে এই ইনলাইন থেকে করলাম, তার মানে আমার অ্যাঙ্কর ট্যাগটা কিন্তু এখন আর উপরে নাই। এখন আমার প্রয়োজন হইলো যে কোনো কারণে, সরি ভুল করছি, হ্যাঁ, কারণ এটারে তো প্রায়োরিটি সবচেয়ে বেশি, আমি তো অন্য জায়গা থেকে এটাকে ওভাররাইট করতে পারবো না। এটা খেয়াল করছেন? আমি কিন্তু অন্য জায়গা থেকে এটাকে ওভাররাইট করতে পারবো না। আচ্ছা, এইখানে উদাহরণটা দিই। এখন কাস্টমটা আমরা কি, এটা ডিসপ্লে নান আছে না, কাস্টম ডিসপ্লে নান আছে। এখন আপনি এটাকে শো করাইতে চাইতেছেন, যে কোনো একটা শর্তের উপর শো করাতে চাচ্ছেন, তাইলে এই যে এখান থেকে আপনি এটাকে ডিসপ্লে ব্লক করে দেবেন। ব্লক করলে আবার শো হয়, এই উল্টা একটা জিনিস খেয়াল করবেন। ব্লক দিয়ে একই সাথে যেমন ডিসপ্লে ব্লক হয়, আবার ডিসপ্লে ব্লক বলা মানে হচ্ছে আইটেমটাকে শো করানো যায়। এই যে দেখেন আইটেমটা শো হয়ে গেছে, ঠিক আছে, আইটেমটা একের সাথে শো হয়ে গেছে। এরকমভাবে আমাদের যদি কোনো কিছু ডিসপ্লে হাইড করতে হয় অথবা ডিসপ্লে শো করাতে হয়, তাহলে আমরা এটাকেও ইউজ করতে পারবো। হ্যাঁ, একবার হচ্ছে হাইড করবো, আরেকবার ব্লক করে দেবো ডিসপ্লে। হ্যাঁ, ডিসপ্লে ব্লক করে দেবো। এটা আরেকটা জিনিস দিয়ে করা যায়, ভিজিবিলিটি এই যে ভিজিবিলিটি হিডেন করলাম, এখন এটা থাকবে না, এটা কিন্তু নাই। কিন্তু দেখেন ভিজিবিলিটি হিডেন মানে কি, এটা নাই কিন্তু এটা জায়গাটা আছে, ঠিক আছে। যাক, এগুলো একটু অ্যাডভান্স, এত বেশি চিন্তা করার দরকার নেই।
এখন ধরেন আপনি হাই শো করাবেন, তাহলে এখানে আবার ইনলাইন স্টাইলে লিখে দেন ভিজিবিলিটি শো স্টাইল ভিজিবিলিটি ভিজিবল, ভিজিবিলিটি ভিজিবল করবেন, আবার এই যে ভিজিবল হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা ডিসপ্লে থেকে কোনো কিছুকে হাইড করতে পারি এবং শো করতে পারি। বুঝতে পারছেন? জি। আচ্ছা, তাহলে আগামী ক্লাসে আপনারা এগুলো ভালো মতো প্র্যাকটিস করবেন।